আমাদের গল্পের মেন লিড, যার নাম ফেংশি, সে দুয়ান নামের একটা মেয়েকে বিয়ে করে, কিন্তু দুয়ানের অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক থাকার জন্য ফেংশি আর দুয়ানের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পরে দুয়ান একটা মেয়ে, মানে আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম হানচিং, তাকে ভাড়া করে তার বরের সঙ্গে রাত কাটাতে বলে, এটা দেখার জন্য যে তার বরের চরিত্র আসলে কেমন। কারণ দুয়ান প্রমাণ করতে চায় যে ওর এক্স হাজব্যান্ড ফেংশি আসলেই একটা চরিত্রহীন মানুষ। তাহলে চলো এরকম দারুণ একটা ইন্টারেস্টিং ড্রামা আজকে দেখে নেওয়া যাক। শুরুতেই আমাদের গল্পের ফিমেল লিড হানচিংকে দেখতে পাওয়া যায়। ও তখন অপেক্ষা করছিল কারোর জন্য, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাইরে তখন অনেক বৃষ্টি পড়ছিল, আর সেই সময় আমাদের গল্পের মেল লিড ফেংশি ওখানে চলে আসে। হানচিং এতক্ষণ ফেংশির জন্যই এখানে অপেক্ষা করছিল। ফেংশি বলে, তুমি আমাকে নিয়ে নিশ্চয়ই কোনো বাজি ধরেছো, তাই না? হানচিং তখন একটু একটু করে কাছে সরে আসে আর ফেংশিং এর জামার বোতামগুলো খোলে। ফেংশি বলে, আমি জানি তুমি আমার কাছে এটাই চাইছো, তাই না? হানচিং বলে, আমি তো পুরোটাই তোমাকে চাই। কথাটা বলেই ওরা দুজন তখন একে অপরকে কিস করতে শুরু করে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর ওরা ঘরে দুজনে এত বেশি রোম্যান্স করছে। রোম্যান্স করতে করতে হানচিং বলে যে, আমি জানি আমি অবশেষে তোমাকে আমার জালে ফাঁসিয়ে ফেলেছি, কিন্তু তুমি মানুষটা আসলেই কি খারাপ? ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে 3 মাস আগের ঘটনা দেখানো হয়। দুয়ান নামের একটা মেয়ে আসে হানচিং এর সঙ্গে দেখা করতে। এই দুয়ানের বাবার অনেক বড় একটা কোম্পানি রয়েছে। হানচিং এর কাজ হচ্ছে ও অনেক বড় বড় লোকেদের সঙ্গে প্রেমের নাটক করে তাদের আসল চরিত্রটা সামনে আনার জন্য। যে সমস্ত মেয়েরা তাদের স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ করে, তারা চলে আসে হানচিং এর কাছে সাহায্য চাইতে। হানচিং কিছুদিন সেই ছেলেটার সঙ্গে প্রেম করে এটা বুঝিয়ে দেয় যে আসলে ছেলেটার চরিত্র ভালো নাকি খারাপ, আর তার বদলে হানচিং অনেক টাকাও রোজগার করে। দুয়ান আজকে এসেছে ওর স্বামী ফেংশির চরিত্র জানতে, সেই জন্য ভাড়া করে হানচিংকে। আর এটাই হচ্ছে ফেংশি, যে ভীষণ হ্যান্ডসাম, আর সাথে সাথে একটা অনেক বড় কোম্পানির সিইও। দুয়ান বলে, আমি চাই ফেংশির চরিত্র যে খারাপ সেটা সবার সামনে আনতে, যাতে ওর কাছ থেকে খুব সহজেই আমি ডিভোর্স পেয়ে যাই, আর তার সাথে সাথে ওর কোম্পানির 50%। দুয়ান আরও দেখায় যে ফেংশি ওকে অনেক টর্চার করে, যেটা দেখে হানচিং রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, ওরকম একটা খারাপ মানুষের চরিত্র আমি সামনে আনতে সাহায্য করব। সেই জন্য হানচিং তখন সেইখানকার এগ্রিমেন্টে সাইনও করে দেয়, যেটা দেখে দুয়ান খুবই খুশি হয়। এদিকে ফেংশি গাড়ি করে যখন অফিসের দিকে আসছিল, ও ড্রাইভার একটুখানি উল্টোপাল্টা গাড়ি চালানোর জন্য ফেংশির হাতের কফিটা নড়ে যায়। ফেংশি তারপর যখন অফিসের সামনে চলে আসে, ও তখন গাড়িটা ওইভাবে চালানোর জন্য সেই ড্রাইভারকেই কাছ থেকে ফায়ার করে দেয়। তো বোঝা যায় যে ফেংশি আসলেই খুবই রুড আর অ্যারোগেন্ট। আজকেই হানচিং চলে এসেছে ফেংশির কোম্পানিতে ইন্টারভিউ দিতে, কারণ ফেংশির কাছাকাছি থাকতে গেলে ফেংশির অফিসে জয়েন করাটা খুবই জরুরি। সেই জন্য ফেংশির অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টারভিউ দিতে আজকে হানচিং এখানে এসেছে। এরপর ফেংশি নিজের অফিস রুমে চলে আসে, আর ওখানে হানচিং তখন ফেংশির দিকেই তাকিয়েছিল। এটা তখন হানচিংকে দেখে বলে যে ও অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছে। ফেংশি বলে, আমার কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই। হানচিং তখন ফেংশির সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে গেলে ফেংশি তো হানচিংকে মোটেই পাত্তা দেয় না, আর বলে, তোমার মতো মেয়ে পুরো শহরে অনেক ঘোরাঘুরি করছে। যেটা শুনে হানচিং তো খুবই রেগে যায়। হানচিং বলে, কিন্তু আমি অন্য মেয়েদের মতো নই, আমি যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছই ততক্ষণ পর্যন্ত থামি না। আমি আসলেই একদম আপনার মতো, সেই জন্যই আমার মতো একজন অ্যাসিস্ট্যান্টের আপনার জীবনে খুবই দরকার। কথাগুলো বলার সময় হানচিং উল্টোপাল্টা ইশারাও করছিল, যেটা খুব ভালোভাবেই ফেংশি বুঝতে পারে। সবটা জেনে শুনেও ফেংশি হানচিংকে এই অফিসেই জয়েন করতে বলে, আরও বলে যেন হানচিং এই কালারের লিপস্টিক আর কখনো না পরে আসে, কারণ এটা দেখতে খুবই বাজে লাগে। আসলে হানচিং এই লিপস্টিকটা ইচ্ছে করেই পরেছে, যাতে ওকে একটু বেশি ব্রাইট দেখতে লাগে আর সবার চোখটা ওর ওপরই যায়। এটাই ছিল প্ল্যান হানচিংয়ের, যাতে ওর ওপরে নজর পড়ে ফেংশির। হানচিং এর পর চলে আসে ওই মেয়ে এমপ্লয়িটার কাছে, আর ওকে এসে বলে যেন এখন থেকে হানচিংই ফেংশির সব কাজ করে। তবে মেয়েটা তো এটাতে কিছুতেই রাজি হয় না। হানচিং তখন ওর গলার খুব দামি একটা নেকলেসে লোভ দেখায় ওই মেয়েটাকে, আর তাতে করে মেয়েটাও রাজি হয়ে যায়। ফাইলটাও দিয়ে দেয় হানচিংকে, আর সেই ফাইলটা নিয়েই ফেংশির অফিস রুমে চলে আসে হানচিং।
ফেংশি যখন দেখতে পায় যে অন্যান্য দিনের মতো ওই মেয়েটা আসেনি, সেই জন্য জিজ্ঞাসা করে তুমি এখানে কেন। হানচিং বলে ওই মেয়েটা অনেক ব্যস্ত আছে, সেই জন্য আমি এসেছি। ফেংশি ওই ফাইলে সই করতে গিয়ে দেখে ওর পেনে কোনোভাবেই কালি পড়ছে না। হানচিং তখন একটা পেন বার করে দিয়ে দেয় ফেংশিকে। সেটা দেওয়ার সময়ও হানচিং ভুলভাল ইশারা করছিল, যাতে খুব সহজেই ফেংশিকে সিডিউস করা যায়। হানচিং বলে আপনি যখন আমাকে অফিসে জয়েন করতেই বলেছেন, তাহলে আপনি আমাকে এইভাবে ইগনোর করছেন কেন? ফেংশি বলে তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? হানচিং বলে আমি এটাই বলতে চাইছি, আমাকে একটা দিন সুযোগ দিন যে আমি কিভাবে আপনার মন জয় করতে পারি। ফেংশি বলে ঠিক আছে, আজকে রাতে তাহলে আমার সাথে এসো, আমি দেখতে চাই যে তুমি আসলে কি করতে পারো। হানচিং তো এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। ফেংশির মুখ দেখেই বোঝা যায় যে ও আসলে কিছু একটা প্ল্যানিং করেছে মনে মনে। সেদিন রাত হয়ে গেলে হানচিং দুয়ানকে ফোন করে বলে যে ও যে প্ল্যানটা করেছিল সেটা প্রথম প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। দুয়ান বলে কিন্তু তুমি এত তাড়াতাড়ি বেশি এক্সাইটেড হয়ে যেও না, ফেংশি কিন্তু খুব বুদ্ধিমান, ওর সাথে খেলা করাটা এতটা বেশি সহজ হবে না। হানচিং বলে আপনি আমার উপর ভরসা রাখুন, আমি ঠিকই আমার কাজটা মন দিয়েই করব। কথা বলে হানচিং যখনই পেছনে ঘুরে দেখতে পায় ওখানে ফেংশি দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে হানচিং ভয় পেয়ে যায়। ফেংশি কিছু না বলে বলে যে ক্লায়েন্টরা চলে এসেছে, তুমি মিটিংয়ে জয়েন করো। এরপর মিস্টার হুয়াংকে দেখা যায়, যার সঙ্গে আজকে ফেংশি এখানে ডিনার পার্টি করতে এসেছে। ফেংশির নতুন ডিলে মিস্টার হুয়াং রাজি না হয়ে ওখান থেকে উঠে যেতে লাগলে হানচিং তখন মিস্টার হুয়াংকে অনেক ভালো ভালো কথা বলে, যাতে মিস্টার হুয়াংকে খুব সহজেই পটিয়ে ফেলা যায়। সাথে সাথে এমন এমন কথা বলে যেগুলো শুনে সত্যি সত্যি মিস্টার হুয়াং অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে এই মেয়েটার আসলেই অনেক বুদ্ধি। সেই জন্য মিস্টার হুয়াং তখন ফেংশির সঙ্গে সেই ডিলটা করতে রাজি হয়ে যায়। ফেংশিও তখন হানচিংয়ের ওপর বেশ কিছুটা ইমপ্রেসড হয়ে যায় যে কত সহজে ক্লায়েন্টদের মানাতে পারলো হানচিং। সেই সময় হানচিং আবারও সিডিউস করতে শুরু করে ফেংশিকে আর ওর পাশে গিয়ে বসে পড়ে। আর সেই পার্টিতেই ফেংশি হানচিং দুজন মিলেই একসঙ্গে ড্রিঙ্ক করতে থাকে। ফেংশি ড্রিঙ্ক করে অনেক বেশি মাতাল হয়ে গেলে হানচিং ফেংশিকে নিয়ে চলে আসে ফেংশির বাড়িতে। এসে কনফার্ম হয়ে নেয় যে ফেংশি আসলেই ঘুমাচ্ছে কিনা। দেখা যায় যে ফেংশি সত্যি সত্যি ঘুমিয়ে গেছে। হানচিং তারপর ফেংশিংয়ের সাথে সাথে বাড়ির বেশ কিছু কিছু জিনিসের ছবি তুলে নেয়। আসলেই ফেংশি এখানে অন্য কোনো মেয়ের সঙ্গে সময় কাটায় কিনা এটা পরীক্ষা করার জন্যই, কারণ দুয়ান বলেছে যে তার হাজব্যান্ড ফেংশি খুবই চরিত্রহীন একটা মানুষ। এইভাবে পুরো ঘর ঘুরে দেখতে দেখতে হঠাৎ করেই হানচিংয়ের সামনে ফেংশি চলে আসলে হানচিং তো ভীষণ ভয় পেয়ে যায়। ফেংশি বলে তুমি কি খুঁজছো? হানচিং তখন ফেংশির জামার পকেট থেকে একটা কানের দুল বের করে বলে পুরো বাড়িটা ধরে আমি এটাই খুঁজছিলাম। ফেংশি জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে যে মিস্টার হুয়াং ওই জিনিসগুলো পছন্দ করে আর তুমি ওই জিনিসগুলো নিয়েই মিস্টার হুয়াংকে বললে? হানচিং বলে আমি এমন অনেক জিনিসই জানি যেগুলো আপনি জানেন না, আমি তো আপনার ব্যাপারেও অনেক কিছু জানি, আপনি শুধু সেই সুযোগটা দিচ্ছেন না যাতে আমি আপনাকে সেগুলো জানাতে পারি। এইগুলো বলেই হানচিং বারবার করে ফেংশিকে সিডিউস করার চেষ্টা করতে থাকে। ফেংশি বলে তুমি আসলেই অনেকটা ইন্টারেস্টিং, কিন্তু তোমার এই সাজ পোশাক আমার মোটেই ভালো লাগে না, অ্যাসিস্ট্যান্ট হিসেবে মোটেও মানায় না তোমাকে। হানচিং বলে আপনি যখন পছন্দ করেন না তখন তাহলে আমি আর পরবো না, আপনি যা বলবেন আমি সেটাই করতে রাজি আছি। ফেংশি বলে একটা অ্যাসিস্ট্যান্টের থেকে একজন সিইওর কি বা চাওয়ার থাকতে পারে? হানচিং বলে আমি আমার সমস্ত কাজ দিয়েই আপনাকে স্যাটিসফাই করতে পারবো। ফেংশি তখন হানচিং এর গলাটা টিপে ধরে আর বলে আমার সঙ্গে একদম গেম খেলতে আসবে না, আর আমাকে তুমি কি বোকা ভাবো নাকি যে তোমার এইগুলো আমি বুঝতে পারি না কিছু, বেরিয়ে যাও এখান থেকে বলেই ছেড়ে দেয়। তখনই 10 মিনিট আগের ঘটনা দেখানো হয়, যখন ফেংশি পুরো ঘুমিয়ে গিয়েছিল আর হানচিং ইচ্ছে করে ওর কানের দুল ফেংশির জামার পকেটে রেখে দিয়েছিল, যাতে এটার সাহায্যে কোনো সিচুয়েশনে খুব সহজেই বেঁচে যেতে পারে হানচিং। পরের দিন সকালবেলা হানচিং অফিসে এসে ফেংশির অফিস রুমে যখন ঢোকে ওখানে ও অন্য একজনকে দেখতে পায়। এই ছেলেটার নাম হচ্ছে লিনজং, যে ফেংশির কোম্পানির রাইভাল কোম্পানির মালিক। আর সেই জন্যই হানচিং লিনজংয়ের সঙ্গে মোটেই ভালো করে কথা বলে না। ঠিক সেই সময় ফেংশি ওখানে চলে আসে। আসলে ফেংশির সঙ্গে কিছু ডিলের ব্যাপারে কথা বলতেই আজকে এখানে এসেছে লিনজং। অন্যদিকে দুয়ানকে দেখা যায় ওর বাবা অনেক অসুস্থ হওয়ার জন্য এখন আর অফিসে যেতে পারে না।
ফেংশির যে অফিস রয়েছে সেখানে দুয়ানের বাবার সব থেকে বেশি শেয়ার রয়েছে। যেহেতু দুয়ানের বাবা এখন অনেক অসুস্থ, তাই পুরো অফিসটাই ফেংশি সামলায়। দুয়ানের বাবা দুয়ানকে বোঝায় যে সংসারে যাই সমস্যা হোক না কেন ফেংশির সঙ্গে দুয়ান যেন সব কিছু ঠিক করে নেয়, আর ওরা দুজন সংসার করে মন দিয়ে। কিন্তু দুয়ান ওর বাবার কথাগুলো সেরকমভাবে পাত্তা দেয় না। লিনজং আজকে এসেছে ফেংশির কোম্পানির একটা বড় শেয়ার কিনতে, কিন্তু ফেংশি সেটাতে মোটেই রাজি হয় না, আর সেই জন্যই এখান থেকে লিনজংকে চলে যেতে বলে। তখনই ওখানে হানচি দুজনের জন্য চা নিয়ে আসলে লিনজং বলে যে তোমার অ্যাসিস্ট্যান্টটা আসলেই অনেক সুন্দরী, আমার তো মনে হচ্ছে দুয়ানের সঙ্গে তোমার সংসারটা করাই হবে না। কথাটা বলে লিনজং ওখান থেকে উঠে চলে যায়। লিনজংয়ের এই কথাগুলো শুনে খুবই রেগে যায় ফেংশি। লিনজংকে যখন হানচিং এগিয়ে দিচ্ছিল অফিসের নিচ পর্যন্ত, তখন ওদের কথায় জানা যায় এই লিনজং আসলে ফেংশির নিজের আঙ্কেল। তবে লিনজংয়ের রাইভাল কোম্পানি রয়েছে বলে হানচিং এখনো পর্যন্ত লিনজংয়ের সঙ্গে ভালো করে কথা বলে না। এটা বুঝতে পেরে লিনজং কোনো কথা না বলে চলে যায়। এরপর হানচিং যখন ফেংশির জন্য চা নিয়ে আসে, ফেংশি বলে আমার আঙ্কেল লিনজং তোমার প্রতি বেশ ইন্টারেস্টেড। হানচিং বলে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি তোমার প্রতি অনেক ইন্টারেস্টেড। আমি শুধু এটাই জানতে চাই যে বিয়ে মানে তো একটা সারা জীবনের কমিটমেন্ট, সেখানে তুমি বিয়ে করে কেন তোমার বউয়ের সঙ্গে আলাদা থাকো? তুমি কি তোমার বিয়েটা কোনোভাবে রাখতে চাও না? ফেংশি বলে আমার লাইফের পার্সোনাল ব্যাপারে আমি তোমাকে কেন বলবো? হানচিং বলে তুমি কি মনে করছো অফিসের এটা নিয়ে কেউ বলা বলি করে না? সবাই সব কিছুই জানে। তুমি যদি তোমার ওয়াইফের সঙ্গে সংসার করতে না চাও তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। ফেংশি বলে তুমি আমাকে কিভাবে হেল্প করবে? হানচিং বলে আমি তোমার কাছাকাছি আসতে পারি, যেটা দেখে তোমার ওয়াইফ এমনিতেই তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। ফেংশি তখন হানচিংকে খুব শক্ত করে ধরে আর বলে আমি জানতাম তোমার আসল উদ্দেশ্য এটাই ছিল, তবে তোমার এটাও জেনে রাখা উচিত যে আমার সাথে এইসব করে লাভ নেই। হানচিং বলে আমি চ্যালেঞ্জ নিতে অনেক ভালোবাসি। পরের দিন ফেংশি হানচিংকে সাথে করে নিয়ে চলে আসে একটা ডিনার পার্টিতে। সেই পার্টিতেই হঠাৎ করে একটা মেয়ে এসে হানচিংকে খুব জোরে চড় মারে। আসলে এই মেয়েটা সেই মিস্টার হোয়াংয়ের ওয়াইফ। এই মেয়েটা জানতে পেরেছে যে মিস্টার হোয়াংকে খুব সহজে পটিয়ে ফেলেছে হানচিং, সেই জন্য অনেক ইনসিকিউরিটি থেকে এই মেয়েটা আজকে হানচিংকে চড় মারে। তবে হানচিংও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। হানচিংও তখন ওই মেয়েটার চুলের মুঠি ধরে অনেক অনেক মারে। তখনই ওখানে ফেংশি আর মিস্টার হোয়াং চলে আসে আর ওদের দুজনকে এইভাবে দেখতে পায়। তবে ওদের দুজনের সামনে এরা দুজন খুব ভালো সাজার নাটক করে, যেন ওদের মধ্যে কোনো ফাইট হয়নি। এরপর হানচিং এর গালটা লাল হয়ে যায় সেই চড় খাওয়ার কারণে, আর সেটা দেখতে পেয়ে যায় ফেংশি। এই জন্য ওখানে থাকা একটা আইস কিউব ফেংশি তখন নিজের হাতে হানচিং এর গালে লাগিয়ে দিচ্ছিল, যেটা দেখে হানচিং অবাক হয়ে ফেংশির দিকেই তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে এই মানুষটা কি আসলেই এতটা বেশি খারাপ যে তার বউকে টর্চার করে? তাহলে এটা জানার পরেও আমার এত কেন খেয়াল রাখছে যে আমি আসলেই ওকে সিরিয়াস করার চেষ্টা করছি? ফেংশি বলে তুমি আসলেই খুবই ডেঞ্জারাস। হানচিং বলে সত্যি কি তাই? ফেংশি বলে আমাকে তো এটা বলতেই হয় যে তুমি আর বাকি 5টা সাধারণ মেয়ের মতো নও। হানচিং বলে থ্যাংক ইউ এটা বলার জন্য। এরপরে হানচিং ফেংশির একটা শার্ট আর টাই পরে ওকে সিডিউস করার জন্য চলে আসে আর বলে যে আমি আসলে তোমাকে এখানে থ্যাংক ইউ বলতে এসেছি। আচ্ছা, মেয়েদের প্রতি কি তোমার সত্যি কোনো আগ্রহ নেই? আমি জানি তুমি বিয়ে করেছো, কিন্তু তার জন্যই কি তুমি মেয়েদের থেকে দূরে থাকো? ফেংশি বলে আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। হানচিং তখন আরও বেশি করে সিডিউস করার জন্য সেই টাইটা খুলে নেয় আর ওটা ফেংশির চোখে পরিয়ে দিয়ে বলে আজকে আমি প্রমাণ করে দেব যে তুমি আসলেই আমার প্রতি ইন্টারেস্টেড। ফেংশি তখন হানচিংকে নিজের খুবই কাছে টেনে নেয়, যেটা দেখে হানচিং খুব খুশি হয়ে যায় আর তারপরই ফেংশির থেকে ওখান থেকে পালিয়ে যায়। ফেংশির চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে সত্যি সত্যি ও হানচিংয়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তখনই ফেংশির বাড়িতে লিনজং চলে আসলে হানচিং লুকিয়ে যায় আর বাড়িতে এসে ওই টাইটা মেঝের ওপর পড়ে থাকতে দেখে লিনজং একটু হলেও সন্দেহ করে যে ফেংশি হয়তো কিছু রোম্যান্স করছিল। বরাবরের মতো ফেংশি এবারও লিনজংকে তেমন পাত্তা দেয় না, কারণ ওর আঙ্কেলের সঙ্গে ওর সম্পর্ক মোটেই ভালো না। সেই জন্য লিনজং ওখান থেকে চলে যায়। লিনজং চলে যাওয়ার সাথে সাথেই হানচিং আবারও বেরিয়ে আসে। ফেংশি বলে তুমি যেগুলো করছো সেগুলো আমার মোটেই পছন্দ নয়। হানচিং বলে আর আমি যদি এটা বলি যে আমি তোমায় ভালোবেসে ফেলেছি? ফেংশি বলে আমি তোমাকে আগেও বলেছি এসব করে আমার সাথে কোনো লাভ নেই।
তুমি যদি এগুলো কন্টিনিউ করতে থাকো তাহলে আমি তোমাকে চাকরি থেকে বার করে দিতে বাধ্য হব। হানচিং বলে ঠিক আছে, তাহলে চলো একটা চ্যালেঞ্জ নেওয়া যাক। ফেংশি তখন হানচিংয়ের গালটা ধরে আর বলে তুমি এটা ভুলে যেও না যে তোমার পরিচয়টা কি। সব কিছু জানার পরেই চ্যালেঞ্জটা নিও। এইদিকে এতক্ষণ লিনজং দরজার বাইরে থেকে ভেতরের সমস্ত কথাই শোনে। ফেংশি হানচিংকে কোনো পাত্তা দিচ্ছে না দেখে হানচিং ওখান থেকে চলে যায়। বাইরে লিনজংয়ের সঙ্গে হানচিংয়ে দেখা হয়ে গেলে হানচিং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। লিনজং বলে আমি তোমাকে প্রথম দেখে যেটা ভেবেছিলাম সেটাই সত্যি হলো। এই পোশাক পরে তুমি ফেংশির বাড়ি থেকে বেরোচ্ছ, তার মানে বুঝেই নিতে হবে তোমার মনে অন্য কিছু প্ল্যান চলছে। তুমি আমার সঙ্গে কাজ করতে পারো, তাহলে তোমার প্ল্যান আরো ভালো করে সাকসেসফুল হবে। হানচিং এতে রাজি না হলে লিনজং জোর করতে থাকে। তখনই ওখানে ফেংশি চলে আসে আর লিনজংকে থামতে বলে আর বলে যে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে এরকম অভদ্রতা করার সাহস কি করে হলো। কথাটা বলে ফেংশি তখন হানচিংকে নিয়ে ওখান থেকে চলে আসে। ফেংশি বলে তুমি সমস্ত ছেলেদের কাছে গিয়ে তাদেরকে সিডিউস করার চেষ্টা করো, তাই না? হানচিং বলে আমি যাকে ভালোবাসি আমি শুধু তাকেই সিডিউস করার চেষ্টা করি। ফেংশি বলে তোমার মতো মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে। তুমি যখন জানো আমার ওয়াইফ আছে তবুও জানার পরেও আমাকে সিডিউস করার চেষ্টা করছো। হানচিং বলে আমি যদি এতই খারাপ মেয়ে হই তাহলে আমাকে লিনজংয়ের হাত থেকে বাঁচালে কেন? কথাটা বলে হানচিং যখন চলে যাচ্ছিল ফেংশি ওকে আটকায়। ফেংশি বলে তোমাকে কেন একটা অ্যাসিস্ট্যান্টের মতো দেখতে লাগে না? আমার তোমার মতো চরিত্রের মেয়ে একদম পছন্দ নয়। হানচিং বলে আমার চরিত্র খারাপ সেটা তুমি কি করে জানলে? ফেংশি তখন হানচিংয়ের অনেক কাছে চলে আসে আর ওকে কিস করতে শুরু করে, যেটা দেখে হানচিং খুবই অবাক হয়ে যায় আর সাথে সাথে ফেংশিকে সরিয়েও দেয়। কিন্তু ফেংশি সে তো আর কোনোভাবেই হার মানার নয়, হানচিংকে অনেক অনেক কিস করতে থাকে। হানচিং যে প্ল্যানটা নিয়ে এখানে এসেছিল যে ফেংশির চরিত্র আসলে খারাপ সেটা হানচিংয়ের প্রমাণ করা হয়ে গেছে। এদের দুজনের সমস্ত রোম্যান্সের সিন ওখানে থাকা একটা সিক্রেট ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়। এই ভিডিওটাই তখন দুয়ান নিজের বাড়িতে বসে দেখতে পাচ্ছিল। তখনই দুয়ানের সঙ্গে অন্য একটা ছেলেকে দেখা যায় আর বোঝা যায় যে এই ছেলেটা হচ্ছে দুয়ানের বয়ফ্রেন্ড। মানে দুয়ান নিজেই আসলে ওর চরিত্রে ঠিক নেই, ও আবার ফেংশির চরিত্রটাকে খারাপ করার জন্য হানচিংকে ভাড়া করেছে। এদিকে হানচিং আর ফেংশি যখন অনেক রোম্যান্স করছিল ফেংশিকে দূরে সরিয়ে হানচিং জিজ্ঞাসা করে তুমি আসলে কি চাও? ফেংশি বলে কেন, এটাই তো তুমি চাও আমার থেকে। হানচিং কিছু না বলে ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। ফেংশির এতটা কাছাকাছি আসার পরে হানচিংয়ে কেমন একটা হচ্ছিল মনের ভেতর। এবার যেন হানচিংও দুর্বল হয়ে গেছে ফেংশির ওপর। হানচিংয়ের পর দুয়ানকে ফোন করে বলে যে ফেংশি আসলে ওর উদ্দেশ্যটা বুঝে গেছে। দুয়ান বলে আমি তো আগেই বলেছিলাম যে ফেংশি আসলেই অনেক চালাক। এরপর হানচিংয়ের বারবার করে ফেংশির সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছিল। হানচিং ভাবে যে দুয়ান যা যা বলেছে সেগুলো কি আসলেই ঠিক? ফেংশিকে দেখে অনেক ভালো মানুষ মনে হয়। তখনই হানচিংয়ের বাবা ভয়েস রেকর্ড করে পাঠায় যে ওর আসলে অনেক টাকার দরকার, কারণ হানচিংয়ের বাবা অনেক জুয়া খেলে আর সেইখান থেকে লোকগুলো সবসময় টাকা চেয়ে হানচিংয়ের বাবাকে বিরক্ত করে। তো বোঝা যায় হানচিং এই বেআইনি কাজগুলো এই জন্য করে যাতে ওর বাবাকে ও অনেক টাকা দিতে পারে। হানচিং মন খারাপ করে বলে আজকে আমার জন্মদিন, সেটা কারোর মনে নেই। এদিকে ফেংশি যখন ফ্রেশ হয়ে নিজের ফোনটা হাতে নেয় দেখতে পায় হানচিং নিজে একটা পোস্ট করেছে, লিখেছে হ্যাপি বার্থডে টু মি। এটা দেখে ফেংশি বুঝতে পারে যে হানচিংয়ের আসলেই আজকে জন্মদিন। ফেংশি তখন হানচিংয়ের সাথে হওয়া সেই চ্যাটগুলোও দেখতে থাকে। ফেংশি ভাবে যে হানচিং যদি ওকে সিডিউস করার জন্যই আসে তাহলে যখন রোম্যান্স করছিল তখন হানচিং কেন ফেংশিকে বাধা দিল? আসলেই কি হানচিংয়ের উদ্দেশ্য খারাপ? পরের দিন অফিস থেকে হানচিং আর ফেংশি একসঙ্গে ফিরছিল, কিন্তু ওরা দুজন কেউই কারোর সঙ্গে কোনো কথা বলছিল না। ফেংশি তখন বলে হ্যাপি বার্থডে, হানচিং বলে থ্যাংক ইউ। ফেংশি বলে তোমার বাড়ি চলে এসেছে। হানচিং বলে গুড বাই। কথাটা এমন করে হানচিং বলে যেন ফেংশির সঙ্গে ওর আর কখনো দেখাই হবে না। হানচিংয়ের এরকম হঠাৎ করেই পরিবর্তনটা ফেংশিকেও খুব অবাক করে। পরের দিন হানচিং দুয়ানের সঙ্গে দেখা করে আর বলে আমি এটা আর করতে চাই না, আমি কুইট করতে চাই। আসলে হানচিং ফেংশির প্রতি দুর্বল হয়ে যাচ্ছে সেই জন্য। হানচিং বলে আমি এতগুলো দিন ধরে ফেংশির ওপর নজর রেখেছি কিন্তু আমার কোনো কিছুই খারাপ লাগেনি। দুয়ান বলে আমি তো তোমাকে বলেছিলাম যে ফেংশি আসলেই অনেক বুদ্ধিমান, ও সবার সামনে নিজের আসল রূপটা বার করে না। হানচিং বলে কিন্তু আপনি আপনার হাজব্যান্ডকে যেভাবে আমাকে বলেছিলেন আমার তো সেরকম একদমই মনে হয়নি, আর সেই জন্য আমি আমাদের এই কন্ট্রাক্টটা টার্মিনেট করতে চাই এখনই।
কিন্তু দুয়ান এত সহজে কিছুতেই রাজি হচ্ছে না, কারণ দুয়ান চায় ফেংশির কাছাকাছি হানচিং যেন আরো বেশি করে যায়। তাই ওদের দুজনে সেই রোম্যান্সের ছবিগুলো দুয়ান দেখায়, যেটা দেখে হানচিং একেবারে অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে দুয়ান আসলে খুব খারাপ একটা মেয়ে। দুয়ান বলে, তুমি যদি আমার হয়ে কাজ না করো তাহলে এই ছবিগুলো তোমার ফ্যামিলির কাছে যাবে, তোমাদের দুজনেরই চরিত্র সবার সামনে আসবে। কথাটা বলেই হানচিং এর মুখে জল ছুঁড়ে মারে দুয়ান। হানচিং বলে, আপনি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করছেন? দুয়ান বলে, আমি কিন্তু তোমার বাবার আসল পরিচয় সবার সামনে নিয়ে আসবো, যে তোমার বাবা সারাদিন জুয়া খেলে, অনেক বড় বড় কোম্পানি থেকে অনেক লোনও করেছে। সবটা যদি সামনে আনি তাহলে তোমার বাবাকে কিন্তু জেল খাটতে হতে পারে। তুমি আমাকে হুয়াজিং গ্রুপের সমস্ত কাগজপত্র এনে দেবে, কারণ ওই পুরো কোম্পানিটাই আমি চাই, আমার বাবার শেয়ার ওই কোম্পানিতে সব থেকে বেশি আছে। আর তুমি যদি না করো তোমার বাবার তোমার চরিত্র সামনে আসতে বেশি দিন লাগবে না। হানচিং তো দুয়ানের এই রূপ দেখে খুবই অবাক হয়ে যায়। হানচিং যখন ফিরছিল ও পার্কিং লটে দেখতে পায় একটা গাড়ির ভেতরে দুয়ান ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। এই ছেলেটার নাম হচ্ছে ওইজুন। আর শুধু তাই নয়, গাড়ির ভেতরে ওরা দুজন তখন অনেক অনেক রোম্যান্স করতে থাকে। এই সমস্ত কিছুরই ভিডিও আর ছবি তুলে নেয় হানচিং। হানচিং বুঝতে পারে যে দুয়ান আসলে ফেংশিকে ফাঁসাতে চায় সবার সামনে। সেই সময় হানচিংকে কেউ ফোন করে আর বলে ফেংশিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। হানচিং অফিসে এসে জানতে পারে যে ওদের কনস্ট্রাকশনে তৈরি হয়েছে একটা টাওয়ার, সেটা নাকি ভেঙে পড়েছে আর 5 জন মানুষ ইনজিওর্ড হয়েছে। আর এই ঘটনা ঘটার পর থেকেই ফেংশিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ মিডিয়া থেকে রিপোর্টাররা সবাই ফেংশির সঙ্গে ইন্টারভিউ করতে চায় এই টাওয়ারটা কেন ভেঙে পড়েছে জানার জন্য। ফেংশি সবার থেকে আড়ালে চলে গেছে। মিডিয়া থেকে রিপোর্টাররা এসে যখন অফিসে সবাই বসে অপেক্ষা করছিল, তখনই হানচিং চলে আসে ওখানে ফেংশির অ্যাসিস্ট্যান্ট হয়ে। রিপোর্টাররা তখন হানচিংকে অনেক প্রশ্ন করলে হানচিং সেই সমস্ত কথার খুব ভালো করেই উত্তর দিচ্ছিল। তাতে করে রিপোর্টাররাও আর কোনো প্রশ্ন করতে পারে না। আর পুরো ব্যাপারটাও খুব সুন্দর করে হানচিং হ্যান্ডেল করে। অন্যদিকে লিনজংকে দেখা যায় ও তখন হানচিং এর এই ইন্টারভিউটাই দেখছিল, আর বোঝা যায় যে এই টাওয়ারটা ভেঙে পড়ার পেছনে লিনজং এর কোনো একটা প্ল্যান ছিল, যাতে সবার সামনে ফেংশিকে খারাপ করা যায়। এইদিকে ফেংশি হসপিটালে সেই ইনজিওর্ড হওয়া লোকগুলোর সঙ্গে দেখা করতে আসলে বাকি লোকগুলো ফেংশির সঙ্গে খুব খারাপ ব্যবহার করে আর ওকে মারতে থাকে। তখনই হানচিং ওখানে চলে আসে আর ফেংশিকে প্রোটেক্ট করতে থাকে ওদের থেকে। একটা লোক তখন ইট দিয়ে হানচিংকে মারতে আসলে ফেংশি হানচিংকে বাঁচাতে গিয়ে সেই পুরো আঘাতটা ওর নিজের গায়ে লাগে। এটা দেখে হানচিং তখন খুব ভয় পেয়ে যায় আর ফেংশির জন্য খুব চিন্তা করতে থাকে। এরপর ফেংশিকে বাড়িতে দেখা যায় ঘুমাচ্ছিল আর ওর পাশে হানচিং বসে আছে। হানচিং ভাবতে থাকে ফেংশির আজকে এরকম হয়েছে, সেটা দেখার পরে হানচিং এর কেন এত কষ্ট হচ্ছে। তখনই দুয়ান হানচিংকে মেসেজ করে বলে যে আমি শুনলাম ফেংশির নাকি একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই সময় তোমাকে আসল সুযোগটা নিতে হবে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে 24 ঘন্টার মধ্যে তোমার বাবা জেলে যাবে। হানচিং এর তখন খুব খারাপ লাগছিল, কিন্তু ওর ফ্যামিলিকে বাঁচানোর জন্য হুয়াজিন গ্রুপের সমস্ত কাগজগুলো তো দুয়ানকে খুঁজে দিতেই হবে। সেই জন্য হানচিং পুরো বাড়িটাই সার্চ করতে থাকে কাগজগুলো খোঁজার জন্য। তখনই একটা ফাইল থেকে ও একটা ডিভোর্সের কাগজ পেয়ে যায়, যেটা দেখে হানচিং বুঝতে পারে যে ফেংশি আর দুয়ানের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। এটা দেখে তো একদম অবাক হয়ে যায় হানচিং, কারণ ও জানতো দুয়ান আর ফেংশি এখনো বিবাহিত। তার মানে দুয়ান ফেংশিকে ফাঁসাতে চাইছে যাতে কোম্পানিটাকে পুরো নিজের করে নিতে পারে। হানচিং আবারও কাগজগুলো রেখে যখনই পেছনে তাকায় ও দেখতে পায় ফেংশি দাঁড়িয়ে আছে, যেটা দেখে খুব অবাক হয়ে যায় হানচিং। তবে হানচিং কিছুই বুঝতে দিতে চায় না। ফেংশি এসে বলে, তুমি এখানে এখনো কি করছো? হানচিং বলে, আমার জন্যই তোমার এই অবস্থা, তাই আমি এখানে আছি। ফেংশি বলে, তুমি কি আমার কেয়ার করছো? হানচিং বলে, না। যাই হোক, আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। ফেংশি বলে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। হানচিং তখন ফেংশিকে সমস্ত সত্যিটা বলে দেয় যে দুয়ান আসলে ওকে পাঠিয়েছিল ফেংশিকে সিডিউস করার জন্য, আর এখন আরও ব্ল্যাকমেল করছে ওর বাবাকে জেলে পাঠাবে। এইসব কিছু শুনে ফেংশি বলে, ঠিক আছে, আমি তোমার বাবার সমস্ত ধার দেনা শোধ করে দেব, আর আমি দুয়ানের বয়ফ্রেন্ড ওইজুনের ব্যাপারেও সব কিছু জানি। তুমি আমাকে হেল্প করো ওইজুনের আসল ক্যারেক্টারটা সবার সামনে আনতে। তো এভাবেই দুয়ান আর ওইজনের পেছনে হানচিং আর ফেংশি দুজনে প্ল্যান করে নেয়। চিং বলে, আমি আপনারা দুয়ানের এই পার্সোনাল জিনিসগুলো থেকে বেরিয়ে যেতে চাই, কিন্তু আমি মাঝখানে ফেসে গেছি, তাই এই ব্যাপারটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমি মুক্তি পাবো। কথাটা বলে হানচিং ওখান থেকে চলে যায়।
পরের দিন হানচিং তার পুরনো একটা বন্ধুর সঙ্গে একটা জায়গায় আসে পার্টি করতে। সেখানে পুরনো বন্ধুর সঙ্গে সময় কাটিয়ে হানচিং এর অনেক মন ভালো হয়ে যায়। এরপর রাত হয়ে গেলে হানচিংকে দেখা যায় ও সারাদিন এত বেশি ড্রিঙ্ক করেছে যে পুরো মাতাল হয়ে গেছে। ওর ফ্রেন্ড এসে তখন সমস্ত ড্রিঙ্ক নিয়ে যায়, কারণ না হলে হানচিং ড্রিঙ্ক করা থামাচ্ছেই না। সেই সময়ই হানচিং সামনে তাকিয়ে দেখতে পায় যে ওকে খুঁজতে খুঁজতে ফেংশি এখানে চলে এসেছে। যাকে এখানে দেখে হানচিং তো খুবই অবাক হয়ে যায়, আর সাথে সাথে খুব ইমোশনাল হয়ে যায় হানচিং। বোঝা যায় ও আসলেই ফেংশিকে অনেক ভালোবেসে ফেলেছে। তবে ফেংশি ওখান থেকে কিছু না বলে চলে যেতে লাগলে হানচিং এসে ফেংশিকে শক্ত করে জড়িয়ে ধরে। হানচিং বলে, তুমি এত দেরি করে এসেছো কেন? ফেংশি বলে, তুমি কি ঠিক করে নিয়েছো যে তুমি আমার সাথেই থাকবে? তখন হানচিং বুঝতে পারে এটা আসলে ফেংশি নয়, এটা হচ্ছে লিনজং, যাকে এখানে দেখে খুব অবাক হয়ে যায় হানচিং। লিনজং তখন হানচিংকে এই মাতাল অবস্থায় নিজের বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু ঠিক সেই সময় ওখানে ফেংশি চলে আসে। এবার কিন্তু ফেংশি সত্যি সত্যি এসেছে এটা দেখে খুব অবাক হয়ে যায় হানচিং। ফেংশি বলে, হানচিং তুমি আমার সাথে চলো। হানচিং তখন ফেংশির কাছাকাছি যাতে যেতে না হয় তাই বলে, আমি মিস্টার লিনজং এর সঙ্গেই যাব। হানচিং এর এই কথা শুনে ফেংশি তো খুব রেগে যায়। তবে লিনজং কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। ফেংশি বলে, তুমি আমার ফোন ধরছো না কেন সকাল থেকে? তুমি লিনজং এর সঙ্গে রাত কাটাবে বলে আমাকে ইগনোর করছো তাই না? হানচিং বলে, তোমার না বিয়ে হয়ে গেছে, তোমার লজ্জা করে না অন্য একটা মেয়ের কাছে আসতে? আমি তো তোমাকে বলেছি যে এই সমস্ত কিছু থেকে আমি মুক্তি চাই, আমি তোমাদের দুজনের মাঝখানে আর ফেসে থাকতে চাই না। হানচিং এর এই কথায় ফেংশি খুবই কষ্ট পায় আর বলে, ঠিক আছে, আমি তোমাকে আর ডিস্টার্ব করব না। কথাটা বলে ফেংশি ওখান থেকে চলে যায়। ফেংশিকে এমন কষ্ট দিয়ে হানচিংয়েরও তখন খুব কষ্ট হচ্ছিল, কারণ ও তো ফেংশিকে ভালোবেসে ফেলেছে। এরপর হানচিং হাতে ফোনটা নিয়ে দেখতে পায় সারাদিন ফেংশি কম করে 100 বার ফোন করেছে ওকে। এটা দেখে হানচিংয়ের খুব খারাপ লাগে। তারপরে হানচিং যখন বাড়িতে ছিল তখনই ফেংশি হানচিংয়ের সঙ্গে দেখা করতে ওর বাড়িতেই চলে আসে। হানচিং জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ফেংশি বলে, তুমি লিনজংয়ের সঙ্গে রিলেশনে গেছো? হানচিং বলে, এগুলো তো পার্সোনাল কোয়েশ্চেন, এগুলো করা তোমার মোটেই উচিত হচ্ছে না। ফেংশি বলে, দেখো, আমার একটা ধৈর্যের সীমা আছে। তুমি আমাকে লাস্ট কদিন ধরে কেন ইগনোর করছো? তুমি লিনজংয়ের সঙ্গে কি কি করেছো? হানচিং বলে, আমি আপনাকে কিছুই বলবো না। এটা শুনে ফেংশি খুব রেগে যায় আর হানচিংকে একদম নিজের কাছে টেনে আনে, যেটা দেখে হানচিং তো খুবই অবাক হয়ে যায়। ফেংশি বলে, লিনজং নিশ্চয়ই তোমার এই বাড়িতেও আসে তাই না? তোমার এই শরীরটাও ছুঁয়ে দেখে। হানচিং বলে, হ্যাঁ, এইসব আমি কিছু করেছি। কেন, তোমার কি হিংসে হচ্ছে? ফেংশি তখন কোনো কথা না বলে হানচিং এর সঙ্গে জোর করে রোম্যান্স করতে চায়, কিন্তু হানচিং বারবার করেই ফেংশিকে বাধা দেয় আর বলে, তুমি কি ড্রিঙ্ক করে এসেছো? তুমি আসলে আমার সাথে কি করতে চাইছো বলো তো? ফেংশি বলে, তুমি যেটা করতে চাইছিলে আমার সাথে আমি সেটাই করতে চাইছি। হানচিং, আমি শুধুমাত্র তোমাকেই চাই। কথাটা বলে হানচিংকে আবারও কিস করতে শুরু করে ফেংশি। প্রথম কিছুক্ষণ হানচিং ফেংশিকে বাধা না দিলেও তারপরে আবারও ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, আমরা এটা ঠিক করছি না। পরের দিন অফিসে হানচিং লুকিয়ে লুকিয়ে ফেংশির অফিস রুমে চলে আসে আর সেখানে এসে কাগজগুলো খোঁজার চেষ্টা করে। এভাবেই একটা বড় বইয়ের ভেতরে ও খুঁজে পেয়ে যায় এই অফিসের স্ট্যাম্প মেশিন। এরপর দুয়ানকে ফোন করে হানচিং বলে, তুমি যেটা চাইছিলে আমি সেটা খুঁজে পেয়ে গেছি, এবার আমার বাবাকে ছেড়ে দাও। দুয়ান বলে, ঠিক আছে, আজকে রাতে দেখা করছি। সেই দিনই রাত হয়ে গেলে হানচিং এর সঙ্গে দেখা করতে আসে দুয়ানের বয়ফ্রেন্ড ওইজুন। হানচিং বলে, দুয়ান কোথায়? ওইজুন বলে, ও আসতে পারেনি বলেই আমাকে পাঠিয়েছে, কারণ দুয়ানের যা ডিসিশন আমারও ঠিক একই ডিসিশন। কিন্তু হানচিং এর এই ওইজুনের ওপর কেমন যেন একটু সন্দেহ হচ্ছিল। ওইজুন বলে, জিনিসটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। হানচিং তখন দেরি না করে ওই স্ট্যাম্প মেশিনটা দিয়ে দেয় আর ওটা নিয়েই ওইজুন ওখান থেকে চলে যায়। হানচিং এর মুখ দেখে বোঝা যায় এর পেছনে অন্য কোনো প্ল্যান আছে ওর। পরের দিন অফিস থেকে একটা ছোটখাটো পার্টির আয়োজন করা হয়। আজকে এই অফিসের সমস্ত শেয়ার হোল্ডাররাও আসবে এই পার্টিতে। এখানেই ফেংশির সঙ্গে ওইজুনের দেখা হয়ে যায়। তবে ফেংশি এই ওইজুনকে তেমন একটা পছন্দ করে না। তখনই হানচিং ওই পার্টিতে আসছিল আর ও দূর থেকে ফেংশি আর ওইজুনকে কথা বলতে শোনে। ওইজন তখন মোবাইলে ছবি দেখে বলে যে, তুমি পুরো কোম্পানি শেয়ার আমার নামে করে দিয়েছো আর সেটা স্ট্যাম্পও তুমি নিজেই মেরেছো। এটা দেখে ফেংশি তো খুব অবাক হয়ে যায়। তখন চারিপাশে সবাই ওদের কথা শোনার জন্য এগিয়ে আসে। ওইজন বলে, আজ থেকে এই কোম্পানির মালিক হচ্ছি আমি। ফেংশি বলে, খুব ভালোই হয়েছে, আমার ওপর থেকে অনেক চাপ কমে গেল।
ওইজন তখন খুব অবাক হয়ে যায় যে ফেংশি এই ব্যাপারটা এত সহজে মেনে নিল। তখনই ফেংশির কিছু লোক এসে ওইজনকে আটকে নেয় আর বলে যে ওই স্ট্যাম্প মেশিনটা নাকি আসল স্ট্যাম্প মেশিন ছিলই না, আর এরকমভাবে ওই স্ট্যাম্প মেশিনটা চুরি করার অপরাধে ওইজনের জেল পর্যন্ত হতে পারে। ওইজনকে যখন ধরে নিয়ে যাচ্ছিল তখনই ওখানে দুয়ান চলে আসে। দুয়ান এসে দেখে তো খুবই অবাক হয়ে যায় যে ওইজনকে সবাই নিয়ে যাচ্ছে। তবে দুয়ান বাধা দেয় না, কারণ ওর পক্ষে এখন কিছু করাও সম্ভব নয়। সবার সামনে এসে দুয়ান তখন হানচিংকে চড় মারে, কারণ বুঝতে পেরেছে দুয়ান যে এই সমস্ত কিছু হানচিং আর ফেংশির প্ল্যান। দুয়ানের বাবার কাছে তখন সেই ছবিগুলো চলে আসে যেখানে দেখা যাচ্ছে হানচিং আর ফেংশি একে অপরের সাথে রোম্যান্স করছে। দুয়ানের বাবা ফেংশিকে নিজের জামাই হিসেবে অনেক পছন্দ করত, কিন্তু সে যে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে এরকম সম্পর্ক রাখবে সেটা দুয়ানের বাবা কখনো ভাবতেই পারেনি। আসলে দুয়ানের বাবা জানেই না যে ওর মেয়ে আর জামাইয়ের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। সবার সামনে দুয়ানের বাবা তখন হানচিংকে খুব অপমান করে, চরিত্র নিয়ে কথা বলে। এত অপমানের পরেও ফেংশি চুপ করে দাঁড়িয়েছিল, এটা দেখে হানচিংয়ের আরো বেশি করে কষ্ট হয়। তখনই ওখানে লিনজং আসে আর বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে, হানচিং তো আমার নিজের গার্লফ্রেন্ড। এটা শুনে ফেংশি আর হানচিং দুজন মিলেই খুব অবাক হয়ে যায়। লিনজং এটা করে যাতে সবার সামনে হানচিংকে অপমানের মধ্যে না পড়তে হয় আর হানচিংকে নিজের হয়ে কাজ করাতে পারে। ফেংশির তো এগুলো দেখে খুব কষ্ট হয় আর ফেংশি বলে ঠিক আছে, আমার অ্যাসিস্ট্যান্ট হলেও তার তো একটা পার্সোনাল লাইফ আছে। দুয়ানের বাবা বলে আমি এখানে আর কোনো রকমের নোংরামও দেখতে চাই না। সবার থেকেই অপমান পেয়ে হানচিংয়ের খুব কষ্ট হয়, তাই ও ওখান থেকে চলে যায়। পরের দিন হানচিং দুয়ানের সঙ্গে দেখা করে আর হানচিং বলে আমি নিজেও জানতাম না ওই স্ট্যাম্প মেশিনটা নকল ছিল, আমি ওটা ফেংশির অফিস থেকেই পেয়েছিলাম, আমি কি করে বুঝবো ওটা নকল। এটা শুনে দুয়ান তখন হানচিংকে ক্ষমা করে দেয় আর বলে তোমাকে আরও কাজ চালিয়ে যেতে হবে, কারণ আমি কোনোভাবেই ফেংশিকে সহ্য করতে পারছি না। আমি ওইজনকে খুব ভালোবাসি, তাই ওকে নির্দোষ প্রমাণ করে আমাকে জেল থেকে বার করে আনতেই হবে। আমি ওকে কোনো মতেই হারাতে পারবো না। তুমি যদি আমাকে হেল্প না করো আমি তোমার বাবাকে জেলে পাঠিয়ে দেব। কিন্তু এবার হানচিং আর কোনো মতেই দুয়ানের কোনো প্রস্তাবে রাজি হয় না আর গাড়ি থেকেও বেরিয়ে যায়। দুয়ান বুঝতে পেরেছে হানচিংকে দিয়ে ও আর কোনো রকমের কাজ করাতে পারবে না। সেই দিনই রাত হয়ে গেলে হানচিং দেখে যে ফেংশি ওর বাড়িতে ওর সাথে দেখা করতে এসেছে। ফেংশি বলে তুমি সত্যি লিনজংয়ের সঙ্গে সম্পর্ক রেখেছো? হানচিং বলে তুমি এটা জিজ্ঞাসা করতে এসেছো? আমি তো তোমাকে বলেছি যে তোমার আর দুয়ানের ব্যাপারের মধ্যে আমি কোনোভাবেই থাকতে চাই না, বলে কেন বারবার তুমি আমার লাইফে ঢুকতে চাইছো? ফেংশি বলে হানচিং তুমি খুব ভালো করে জানো যে দুয়ানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দুয়ান তোমাকে পাঠিয়েছিল আমাকে সিডিউস করার জন্য, তাহলে তুমি এই কথাটা কেন বলছো যে আমি আসলে খারাপ? আমিও নিজের জীবনটা নতুন করে শুরু করতে চাই নিজের ভালোবাসার মানুষের সাথে, কেন তুমি এখন তোমার থেকে আমাকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছ? হানচিং বলে কাউকে ভালোবাসলে তাকে আগে বিশ্বাস করতে হয়, আর সেটা তুমি আমাকে কোনো দিনও করনি। প্রথম দিন থেকেই তুমি আমাকে চরিত্রহীন মহিলা বলেই ভেবে এসেছো। যাই হোক অনেক রাত হয়ে গেছে, তুমি এখন চলে যাও এখান থেকে। কথাটা বলে হানচিং যখন চলে যাচ্ছিল ফেংশি বলে একটা সত্যি কথা বলো তো, তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি? হানচিং বলে তুমি শুধুমাত্র আমার একজন ক্লায়েন্ট ছিলে আর আমি কোনো ক্লায়েন্টের ওপর কোনো ফিলিংস আনি না। এটা শুনে ফেংশির তো খুবই কষ্ট হয়। ফেংশি তখন নিজের সমস্ত সম্পত্তি দুয়ানকে দিয়ে দিচ্ছে এমন একটা কাগজ বানিয়ে নিয়ে এসে হানচিংকে বলে তুমি তো এটাই চেয়েছিলে, দুয়ান তো তোমাকে এটার জন্যই আমার কাছে পাঠিয়েছিল। ফেংশির থেকে এই কথাগুলো শুনেও হানচিংয়ের খুব কষ্ট হচ্ছিল। হানচিং কোনোভাবেই চায় না ফেংশির কোনো বিপদ হোক, এটাও চায় না ফেংশি নিজের সমস্ত সম্পত্তি দুয়ানের মতো এত বাজে একটা মেয়েকে দিয়ে দিক। কিন্তু হানচিং সে তো ফেংশিকে ভালোবেসে ফেলেছে আর এটা ও কোনোভাবে প্রকাশও করতে পারবে না, কারণ এটা যদি সত্যি জানতে পেরে যায় দুয়ান তাহলে ওর ফ্যামিলির ক্ষতি করে দেবে। ফেংশি তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় খুব কষ্ট পেয়ে। ফেংশি চলে গেলে হানচিং তখন খুবই কান্না করতে থাকে। এরপর একটা ছবি দেখা যায় যেখানে হানচিং এর বাবাকে কিডন্যাপ করে রাখা হয়েছে। হানচিং তখন দুয়ানের বাবাকে ফোন করে আর দুয়ানের বাবা বলে ঠিক আছে এবার আমি তোমার বাবাকে ছেড়ে দেব। আসলে বোঝা যায় যে দুয়ানের বাবা হানচিংকে দিয়ে এই কাজটা করিয়েছে যাতে ফেংশির থেকে সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া যায়। পরের দিন হানচিং ওর বাবাকে ফোন করে বলে তুমি আর কোনোদিনও জুয়া খেলবে না, তাহলে আমি তোমাকে আর কখনো সাহায্য করব না। ওখানে যখন হানচিং দাঁড়িয়ে ছিল অফিসের বেশ কিছু মেয়েরা এসে হানচিং এর ভিডিও নিতে থাকে আর ওকে অপমান করতে থাকে ফেংশির সঙ্গে ওরকম সম্পর্ক রেখেছে বলে, কারণ যে ছবিগুলো দুয়ানের বাবার কাছে গেছিল ওই ছবিগুলো আসলে ভাইরাল হয়ে গেছে সবার মাঝে।
হানচিং তখন কি বলবে কি করবে কিছু বুঝতেই পারছিল না। অন্যদিকে ফেংশিকে দেখা যায় ওর কাছে তখন চলে এসেছে হানচিংয়ের আইডি কার্ড আর রেজিগনেশন লেটার। মানে হানচিং এই অফিসে আর কাজ করতে চায় না। এটার জন্য ফেংশির মনটা তো খুবই খারাপ। তখনই ওখানে লিনজং চলে আসে আর সেই রেজিগনেশন লেটারটা দেখে বুঝতে পারে যে এটা হানচিং দিয়েছে, আর বলে যে হানচিং আসলেই খুব ভালো কাজ করেছে। আমার গার্লফ্রেন্ড হিসেবে ওকে এই অফিসে কাজ করাটা ঠিক মানায় না, তাও আবার তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে। ফেংশি কথাগুলো শুনে খুব রেগে যায় আর বলে তুমি এতটাও সাহস করো না হানচিংয়ের কাছে যাওয়ার। লিনজং বলে আচ্ছা তুমি কি হানচিংকে ভালোবেসে ফেলেছো নাকি? যদি তাই হয় তাহলে হানচিংয়ের মতো একটা মেয়েকে কেন ভালোবেসেছো এত মেয়ে থাকতে? এটা কিন্তু মোটেই ঠিক করছো না তুমি। ফেংশি বলে আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। লিনজং তখন কিছু না বলে ওখান থেকে চলে যায়। তখনই ফেংশির কাছে খবর আসে যে কিছু মেয়ে মিলে হানচিংকে অ্যাটাক করার চেষ্টা করছে। এটা শুনেই ফেংশি বেরিয়ে যায়। এদিকে হানচিং সে তো থেমে থাকার পাত্রে নয়, ওদের থেকেই একটা ফোন কেড়ে নিয়ে ওদেরকেই ভিডিও করতে থাকে আর বলে যে এই মেয়েগুলো আসলে খুবই খারাপ, অন্য একটা মেয়েকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে। এসব শুনে ওই মেয়েগুলোই তখন নিজেদের মুখ লোকাতে ব্যস্ত হয়ে যায়। একটা মেয়ে তখন হানচিংকে মারতেই যাবে, কিন্তু সেই সময় চলে আসে ফেংশি আর বলে তোমার সাহস কি করে হলো আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত তোলার? মেয়েটা বলে কিন্তু ও তো নিজের রেজিগনেশন লেটার জমা দিয়ে দিয়েছে। ফেংশি বলে ও জমা দিয়েছে কিন্তু সেটা আমি এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করিনি, আর সেই জন্য ও এখনো পর্যন্ত আমার অ্যাসিস্ট্যান্ট। এসব শুনে ওখানে থাকা মেয়েগুলো সবাই চলে যায়। হানচিং যখন ওখান থেকে চলে যাচ্ছিল ফেংশি বলে তোমার কি আমাকে কিছুই বলার নেই? হানচিং বলে তোমার সঙ্গে আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে। ফেংশি বলে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। হানচিং বলে কেন কেন তুমি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো? ফেংশি বলে সেটা তুমি খুব ভালো করে জানো আমি কেন করছি। হানচিং বলে কিন্তু আমি তোমার কে হই? ফেংশি বলে তুমি চাইলেই মিসেস ফেংশি হতে পারো। হানচিং বলে তুমি বেশ ভালোই জোক বলতে পারো। কথাটা বলেই হানচিং যখন ওখান থেকে চলে যাচ্ছিল ফেংশি ওকে টেনে নিয়ে সবার সামনে কিস করতে শুরু করে। হানচিং তখন ধাক্কা দিয়ে ফেংশিকে দূরে সরিয়ে দেয় আর তারপরে আবারও চলে আসার সময় মনে মনে বলে সরি ফেংশি, আমার কাছে আর কোনো উপায় নেই তোমাকে দূরে সরিয়ে রাখা ছাড়া। হানচিং যে ওকে এইভাবে ছেড়ে রেখে চলে গেল এটা ফেংশিকে খুবই কষ্ট দেয়। সেদিনই বাড়িতে ফিরে হানচিং ভাবতে থাকে যে ফেংশিকে এইভাবে দূরে সরিয়ে রাখতে ওরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওর কাছে কিছু করারও নেই। ওর ফ্যামিলিকে তো ওকে ঠিক রাখতে হবে, না হলে দুয়ানের পুরো পরিবার ওর ফ্যামিলিকে শেষ করে দেবে। পরের দিন হানচিং দেখে যে ওর আর ফেংশির কিস করার একটা ছবি পুরো ভাইরাল হয়ে গেছে, কারণ ওরা অফিসের ভেতরে এই কাজটা করেছে। আর তাতে করে হানচিং আর ফেংশি দুজনকেই অনেক খারাপ খারাপ কথা বলছে সবাই, যেটা দেখে হানচিং তো একদম অবাক হয়ে যায়। হানচিংকে তখন মিডিয়া থেকে সমস্ত রিপোর্টাররা এসে ঘিরে ধরে এই ছবিটার ব্যাপারে জিজ্ঞাসা করে। সেই মুহূর্তেই ওই রিপোর্টারদের হাত থেকে লিনজং হানচিংকে আলাদা করে বাঁচিয়ে আনে। লিনজং বলে ওই ছবিটা যে আপলোড করেছে তার আইপি অ্যাড্রেস চেক করে দেখেছে লিনজং। এই কাজটা আসলে শত্রুতা করে দুয়ান করেছে, যেটা শুনে খুব অবাক হয়ে যায় হানচিং। এরপর হানচিং সোজা চলে আসে দুয়ানের সঙ্গে ওরই বাড়িতে দেখা করতে। হানচিং বলে আমি তো ফেংশির সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, তাহলে কেন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ না? দুয়ান বলে আমি তোমাকে এত সহজে কিভাবে ছেড়ে দিই বলো তো? তোমার জন্য আমার বয়ফ্রেন্ড ওইজুন এখন জেল খাটছে, তোমায় আর ফেংশি এদের দুজনকে আমি কোনো দিনও ছাড়বো না। হানচিং বারবার করে বলে যে ফেংশির সঙ্গে আসলে ওর কোনো সম্পর্ক নেই, তবে দুয়ান তো কিছু বিশ্বাস করে না। যদি সম্পর্ক নাই থাকে তাহলে কেন ফেংশি হানচিংকে কিস করলো? দুয়ান তখন খুব রেগে গিয়ে ছুরি দিয়ে হানচিংকে পুরোপুরি খুন করে ফেলার চেষ্টা করছিল। ঠিক সেই সময় ওখানে ফেংশি চলে আসে। ফেংশি যখন দুয়ানের হাত থেকে ছুরিটা কেড়ে নিতে চায় সেই সময়ই ফেংশির মুখটাই ওই ছুরিতে কিছুটা কেটে যায়। দুয়ান এটা বুঝতে পেরে খুব ভয় পেয়ে যায় যে ও আসলে সবার সামনে খুব বাজেভাবে ধরা পড়ে গেছে। ফেংশি বলে এরপর তুমি যদি কোনোদিনও হানচিংয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ফেংশির এমন রাগ দেখে দুয়ানও খুব ভয় পেয়ে যায়। এরপর ফেংশি হানচিংকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ফেংশি আর হানচিং দুজন মিলে বাড়িতে চলে আসে আর হানচিং তখন ফার্স্ট এইড বক্স নিয়ে আসে, কারণ ফেংশির গালটা কেটে গেছে, ওখানে ও ওষুধ লাগিয়ে দেবে। আজকে হানচিং ফেংশির এত কাছাকাছি এটা দেখে ফেংশি নিজেকেই তো আর কন্ট্রোল করতে পারছে না। হানচিং তখন ফেংশির গালে কেটে যাওয়া জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল। হানচিং বলে তুমি আমাকে হেল্প করলে কেন আজকে?
তোমার সাথে তো আমার কোনো সম্পর্কই নেই। ফেংশি তখন কি বলবে বুঝতে পারে না। তারপর বলে, একটা ছেলে ছিল, খুব ছোটবেলায় সে তার মা বাবাকে হারিয়ে ফেলে। তারপর অনেক বড় একটা কোম্পানির চেয়ারম্যান তার মেয়ের সঙ্গে সেই ছেলেটার বিয়ে দিয়ে দেয়। কারণটা হচ্ছে সেই ছেলেটার মা বাবা ছেলেটার জন্য অনেক সম্পত্তি রেখে গেছিল, আর সেই সম্পত্তি দিয়েই সেই কোম্পানির অনেক শেয়ারও কেনা রয়েছে। আর এইভাবেই মেয়েটার বাবা নিজের সম্পত্তি একটু একটু করে বাড়াতে থাকলো। কিন্তু সেই মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হলেও তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তোমার কি মনে হয় সেই সম্পর্কের মধ্যে আসলেই ভালোবাসা আছে? কথাটা বলে ফেংশি নিজের হাতের আংটিটা খুলে ফেলে। আসলে ফেংশি তো এতক্ষণ নিজের জীবনের গল্পটাই বলছিল। হানচিং তখন ফেংশিকে সরি বলে, কারণ হানচিং কোথাও না কোথাও ভাবতো হয়তো ফেংশি খারাপ মানুষ। কিন্তু আজকে হানচিং বুঝতে পেরেছে যে ফেংশি আসলেই খুব ভালো। ফেংশি তখন হানচিংয়ের হাত দুটো ধরে আর বলে, আমি সত্যি সত্যি তোমাকে খুব ভালোবাসি হানচিং। কথাটা বলে ফেংশি তখন হানচিংকে কিস করে, আর এবার ওরা দুজনে দারুণ রোম্যান্স করতে থাকে। হানচিং সে ফেংশিকে এবার আর বাধা দেয় না। তোমরাই দেখো ওরা দুজন কতটা রোম্যান্স করছে। পরের দিন দুয়ানকে দেখা যায় ওর সঙ্গে, তখন ফেংশি দেখা করতে আসে। ফেংশি বলে, তুমি আজ পর্যন্ত যা যা করেছো সব কিছু আমি মেনে নিয়েছি, মানে তা নয় যে আমি এর পরের ঘটনাগুলোও মেনে নেব। তুমি তোমার পেটে থাকা বাচ্চাটার কথা একবার ভেবেছো? কথাটা শুনে বোঝা যায় যে দুয়ান আসলে প্রেগনেন্ট, আর ওর বাচ্চাটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড ওইজুনের। দুয়ান বলে, তুমি এখানে কি করতে এসেছো সেটা বলো। ফেংশি বলে, আমি ওইজুনকে জেল থেকে ছাড়িয়ে দিতে পারবো, তবে একটা শর্তে। দুয়ান রেগে গিয়ে বলে, তুমি আমাকে শর্ত দিতে এসেছো? তুমি ভুলে যাচ্ছ তুমি বেঁচে আছো আমার ফ্যামিলি, আমার বাবার জন্য। ফেংশি বলে, কিন্তু ওইজনকে তোমার বাবাও জেল থেকে ছাড়াতে পারবে না, কিন্তু আমি পারবো। তোমার এই অবস্থায় তুমি যদি ওইজনকে জেল থেকে ছাড়াতে চাও তাহলে তোমার আমার শর্ত মেনে নিতেই হবে। দুয়ান তখন রাজি হয়ে যায়। ফেংশি বলে, সোশ্যাল মিডিয়া থেকে আমার আর হানচিংয়ের সমস্ত ফটো ভিডিও তোমাকে ডিলিট করতে হবে, আর প্রেস কনফারেন্সের সামনে এসে বলতে হবে ওগুলো আসলে ফেক। হলেই আমি ওইজনকে জেল থেকে ছাড়িয়ে আনবো। আর কালকের প্রেস কনফারেন্সে তোমার আমার যে ডিভোর্স হয়ে গেছে সেটাও আমি সবার সামনে আনবো। এতগুলো শর্ত একবারে মেনে নেওয়াটা দুয়ানের জন্য অনেক কঠিন, কারণ ওদের দুজনের মধ্যে ডিভোর্সটা শুধু ওদের দুজনের মধ্যেই সিক্রেট ছিল এতদিন। পরের দিন অফিসে সেই প্রেস কনফারেন্স দেখা যায়, আর ওখানে চলে এসেছে দুয়ান। দুয়ান স্বীকার করে যে ফটো ভিডিওগুলো করেছিল সেগুলো আসলেই ফেক। হানচিং আর ফেংশি ওদের দুজনের কোনো দোষ নেই এখানে। ফেংশি তখন ওদের ডিভোর্সের ব্যাপারটা সবে অ্যানাউন্স করতে যাবে, তখনই দুয়ান ওর হাত ধরে আটকায়। দুয়ান বলে যে আমি ফেংশির বাচ্চার মা হতে চলেছি। যেটা শুনে ফেংশি তো একদম অবাক হয়ে যায়, আর হানচিং সেও খুব অবাক হয়ে যায়। ফেংশি দুয়ানকে যে শর্তটা দিয়েছিল দুয়ান কিন্তু সেই কথা মতো কাজ করলো না, সেই জন্য দুয়ানের ওপর ফেংশি তখন অনেক রেগে যায়। এদিকে এই ব্যাপারটা সত্যি বলে ধরে নিয়েছে হানচিং। এরপরে ফেংশি দুয়ানকে টানতে টানতে সেই প্রেস কনফারেন্স থেকে বাইরে নিয়ে আসে। ফেংশি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? দুয়ান বলে, ফেংশি তুমি যেমন আমাকে বিশ্বাস করো না, ঠিক তেমনই আমিও তোমাকে বিশ্বাস করি না। এমনিতেই অলরেডি আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তো আমি খুব সহজে নিজেই ওইজনকে জেল থেকে ছাড়িয়ে নিতে পারবো। আর শুধু তাই নয়, আমি ওইজনকে জেল থেকে ছাড়িয়ে এই বেবির পুরো দায়িত্ব তোমার ঘাড়ে চাপাবো। ফেংশি বলে, দুয়ান তুমি জানো আমাকে যারা ব্ল্যাকমেল করে তাদের সাথে ঠিক কি হয়? দুয়ান বলে, আমি তোমাদের কোনো কথাই শুনবো না, তার সাথে সাথে আমি তোমাকে আর হানচিংকেও কখনো ক্ষমা করব না। বরং আমি এখন এটা রটাবো যে তোমার আমার সম্পর্কের মাঝে হানচিং এসেছে আর তোমাকে সিরিয়াস করার চেষ্টা করেছে, এটা জানার পরও যখন আমি প্রেগনেন্ট। তুমি কি এই সমস্ত কিছু সহ্য করতে পারবে? তখনই প্রেস রিপোর্টার থেকে আরও কিছু লোক চলে আসে, আর ওদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে সত্যি সত্যি দুয়ান প্রেগনেন্ট কিনা। ক্যামেরার সামনে দুয়ান তখন দেখাতে থাকে ফেংশি আর ও একসাথে কত ভালো সংসার করছে। অন্যদিকে হানচিংকে দেখা যায় ও অপেক্ষা করছিল কখন ফেংশি ওর কাছে আসবে, কারণ হানচিংয়েরও সন্দেহ হচ্ছে যে দুয়ান নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। তখনই লিনজং ওখানে এসে হানচিংয়ের পাশে বসে পড়ে। লিনজং বলে, তুমিও নিউজটা নিশ্চয়ই দেখেছো। সেখানে দুয়ান সবার সামনে ফেংশির গালে কিস করে, আর এটাও বলে যে ওরা আসলেই একটা হ্যাপি ফ্যামিলি, তাই ওরা দুজন মিলেই বিজনেসটা খুব মন দিয়েই করবে এবার। এটা দেখে খুব মন খারাপ হয়ে যায় হানচিংয়ের। তবুও হানচিং এখানেই বসে অপেক্ষা করতে থাকে কখন ফেংশি ওর সঙ্গে দেখা করতে আসবে। লিনজং তখন ওর সঙ্গে হানচিংকে যেতে বলে আর একসঙ্গে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু হানচিং রাজি না হলে লিনজং বলে,
তুমি আমার সাথে চলো, তাহলে আমি তোমাকে একটা সিক্রেট বলবো। তো এটা শুনে হানচিং রাজি হয়ে যায়। এরপর লিনজং এর সাথে হানচিং চলে আসে ওরই ড্রিঙ্ক কালেকশনের জায়গায়। লিনজং বলে, তোমাকে যদি ফেংশি কোনো প্রমিস করে থাকে সেটাও কখনোই রাখতে পারবে না। তুমি তো আজকে প্রেস কনফারেন্সটা খুব ভালো করেই দেখলে, তোমার কি মনে হয়? হানচিং বলে, তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? লিনজং বলে, ফেংশি তোমাকে প্রোটেক্ট করতে পারবে না, কিন্তু আমি পারবো। হানচিং বলে, কিন্তু তুমি এগুলো কেন করবে? লিনজং বলে, তুমি যদি আমার হয়ে কাজ করো তাহলে আমরা খুব সহজেই হুইজাং কোম্পানির নিজের করে নিতে পারবো। হানচিং বলে, তুমি ভাবলে কি করে আমি তোমার সঙ্গে কাজ করব? তখনই লিনজং একটা ভিডিও দেখায় ওখানে। সেখানে দেখা যায় যে দুয়ানের বাবা যখন হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়, তখন দুয়ান আর ফেংশি একে অপরকে জড়িয়ে ধরছিল। আর ফেংশি দুয়ানকে নিশ্চিন্ত করছিল যাতে ওর বাবার জন্য মন খারাপ না করে। এটা দেখে খুব অবাক হয়ে যায় হানচিং আর বুঝতে পারে যে ফেংশি আসলেই দুয়ানের সঙ্গে অনেকটা ক্লোজ ছিল। লিনজং বলে, তো এখন বুঝতে পারছো তো দুয়ান আর ফেংশির মাঝখানে আসলেই তুমি এসেছিলে। ওরা কিন্তু খুব বুদ্ধি করে ওদের ডিভোর্সের কথা কারোর সামনে আনিনি, তবে আমি এটা অনেকদিন আগে থেকে জানতাম যে ওরা ভেতর ভেতর ডিভোর্স করে নিয়েছে। তো বলো, এখনও কি তুমি আমার সঙ্গে কাজ করবে না? হানচিং তখন লিনজং এর হয়ে কাজ করবে কথা দেয়। অন্যদিকে ফেংশিকে দেখা যায় ওর অফিসের এক বিশ্বস্ত এমপ্লয়ি এসে ফেংশিকে তখন বলে, প্রেস কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পরে হানচিং অফিসের বাইরে অনেকক্ষণ বসেছিল, কিন্তু লিনজং এর সঙ্গে কিছুক্ষণ পর চলে যায়। সেইগুলো সিসিটিভি ক্যামেরা থেকেই দেখা গেছে। ফেংশি যখন আসছিল ঠিক সেই সময় লিনজং এর সঙ্গে হানচিং ওখানে চলে আসে। লিনজং বলে যে হানচিং আমার ফিয়ান্সি, তাই ওকে ডিস্টার্ব করাটা বন্ধ করে দাও। ফেংশি বলে, তোমার মুখ থেকে একটা উল্টোপাল্টা কথা আমি শুনতে চাই না। লিনজং বলে, আমার কথা বিশ্বাস না হলে তুমি হানচিংকেই জিজ্ঞাসা করো। তখনই ওখানে দুয়ানের বাবা চলে আসলে লিনজং বলে, আমি একটা কথা অ্যানাউন্স করতে চাই, আমি খুব তাড়াতাড়ি হানচিংকে বিয়ে করতে চলেছি। দুয়ান এসে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি? হানচিং বলে, আসলেই এটা সত্যি, আমরা আসলে একে অপরকে খুব ভালোবেসে ফেলেছি। এদিকে হানচিং এর মুখে এমন কথা শুনে ফেংশি তো একদম অবাক হয়ে যায়। দুয়ান বলে, লিনজং তুমি কিভাবে এরকম একটা মেয়েকে বিয়ে করতে পারো যার চরিত্রের কোনো ঠিক নেই? হানচিংকে এইভাবে অপমান করার জন্য দুয়ানকে তখন ফেংশি যা নয় তাই বলে অপমান করতে থাকে, কিন্তু দুয়ান এই কোনো অপমানই গায়ে মাখে না। ফেংশি এরপর এসে হানচিংকে বলে, তুমি জানো না লিনজং তোমাকে ব্যবহার করতে চাইছে? হানচিং বলে, ব্যবহার তো তুমিও আমাকে করেছো। ফেংশি বলে, আমি জানি, ওই নিউজগুলোর জন্য তুমি আমার উপর রাগ দেখাচ্ছ। তুমি বিশ্বাস করো, আমি ভাবতেই পারিনি ওই প্রেস কনফারেন্সে দুয়ান এরকম কথা বলে বসবে। হানচিং বলে, তোমাদের দুজনের ব্যাপারে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ফেংশি বলে, হানচিং আমি তোমাকে লিনজং এর সাথে কিছুতেই মেনে নিতে পারবো না। ঠিক সেই সময় লিনজং ওখানে চলে আসে আর ওদের দুজনের কথা শুনতে থাকে। আর তারপরেই লিনজং হানচিংকে ডাকলে হানচিং ওখান থেকে চলে যায়। আজকে দুয়ানের জন্মদিন, সেই জন্য সন্ধেবেলা একটা বড় বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। হানচিং তখন ফেংশিকে দেখিয়ে লিনজং এর সঙ্গে অনেক ভালো ভালো কথা বলতে থাকে। দুয়ান তখন নিজের ওপরের ড্রেসটা খুলে দেয় যাতে ওকে আরো বেশি হট দেখতে লাগে। ফেংশিও তখন দুয়ানের অনেক ক্লোজ এসে নাটক করতে থাকে ওরা আসলে অনেক হ্যাপি কাপল, কারণ ফেংশিও রেগে যায় আর এগুলো ও হানচিংকে দেখিয়েই করে। তখনই ওখানে দুয়ানের বাবা চলে আসলে লিনজং দুয়ানের বাবাকে বলে, অফিসের সমস্ত কাজ ফেংশি মন দিয়ে করে না, সেই জন্য স্টক মার্কেটে অনেক ডাউন চলছে ওদের কোম্পানির বিজনেসটা। ফেংশি বলে, আমি মন দিয়েই কাজ করছি, তবে আরও মন দিয়ে কাজ করব যদি আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হানচিং কাজ করতে থাকে, কারণ ও আমাকে কাজে অনেক বেশি হেল্প করে। এটা শুনে দুয়ানের বাবা রাজি হয়ে যায় হানচিং এর সঙ্গে ফেংশির কাজ করাটাকে। ফেংশি আসলে এটা ইচ্ছে করে বলেছে যাতে হানচিং এর কাছাকাছি থাকতে পারে ও, কিন্তু হানচিং সে তো ফেংশির হয়ে আর কোনো কাজই করতেই চায় না, কারণ ফেংশির থেকে ও অনেক কষ্ট পেয়েছে। বার্থডে পার্টি থেকে হানচিং লিনজং চলে আসে আবারও লিনজং এর বাড়িতে। সেখানে লিনজং আর হানচিং প্ল্যান করতে থাকে যে কিভাবে লিনজং এর সঙ্গে কাজ করবে হানচিং। এখন আবার নতুন সমস্যা হচ্ছে যে হানচিংকে ফেংশির হয়ে কাজ করতে হবে অফিসে, সেটা নিয়ে দুজন মিলে কথা বলছিল। তবে লিনজং পুরোপুরিভাবে ফেংশিকে শেষ করে দিতে চাইছে, এই প্রস্তাবে কিছুতেই হানচিং রাজি হয় না। লিনজং তখন হানচিং এর সঙ্গে অসভ্যতামি শুরু করে। হানচিং বারবার ছেড়ে দিতে বললেও লিনজং কোনো কথা না শুনলে ওখানে থাকা একটা ওয়াইনের বোতল ও লিনজং এর মাথায় ভেঙে ফেলে আর বলে যে আমি তোমার হয়ে আর কোনো রকমের কাজ করতে পারবো না। কথাটা বলে হানচিং ওখান থেকে চলে আসে। পরের দিন সকাল হয়ে গেলেই হানচিং চলে আসে অ্যাসিস্ট্যান্ট সেজে
কারণ আজকে থেকে ওকে ফেংশির হয়ে কাজ করতে হবে। হানচিং বলে, আজ থেকে আমাকে আন্টি বলে ডাকবে, কারণ আমি তোমার আঙ্কেলকে বিয়ে করতে চলেছি। তখনই একটা মেয়ে এসে হানচিং এর আঙুলে মাপ নিতে থাকে। ফেংশি বলে, তুমি নতুন বউ হতে চলেছো আর সাথে সাথে আমার আন্টি, সেই জন্য আমি তোমাকে একটা আংটি গিফট করতে চাই। এটা তখন অনেক দামি একটা ডায়মন্ড রিং পরিয়ে দেয়। এটা ফেংশির বেশ পছন্দ হয়। একটা ফোন কল পেয়েই ওখান থেকে তাড়াহুড়ো করে ফেংশি বেরিয়ে যায়। ফেংশি কোথায় গেল এত তাড়াহুড়ো করে, এটা জানতে খুব ইচ্ছে করে তখন হানচিংয়ের। এরপর হানচিং চলে আসে একটা পুরনো কারখানায়, আর সেখানে একটা লোক বসেছিল। এই লোকটাই ওই টাওয়ারে অ্যাক্সিডেন্টের পেছনে হাত ছিল। ফেংশি জিজ্ঞাসা করে যে তোমাকে এই কাজটা কে করতে বলেছে। তখন লোকটা বলে যে লোকটার নাকি আসল মাস্টার মাইন্ডের সঙ্গে কথা হয়নি, একটা লোকের মাধ্যমে এই লোকটাকে ঠিক করা হয়েছিল, আর সেটার কল রেকর্ডটা লোকটা রেখে দিয়েছে। তবে কোনো কিছুই লোকটা দিতে পারবে না, দিলে তাহলে লোকটার ফ্যামিলিকে শেষ করে দেবে তারা। ফেংশি কিছু না বলে ওখান থেকে চলে যায়, কারণ লোকটা কিছু বলবে না। অন্যদিকে হানচিংকে দেখা যায় ও লিনজং এর বাড়িতে এসে চারিদিকটা খোঁজ করছিল, যাতে লিনজং এর বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজতে পারে। সেই সময় একটা বড় হিডেন ফটো ফ্রেমের পেছনে একটা ডায়েরি খুঁজে পেয়ে যায়, যেটার ভেতরে লিস্ট করা ছিল যে লিনজং কোম্পানি থেকে ঠিক কত টাকা সরিয়েছে। ওই ডায়েরিটা নিয়ে যখনই ওখান থেকে বেরোতে যাবে হানচিং, ওখানে চলে আসে লিনজং, আর এভাবেই হানচিং ধরা পড়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই যে হানচিং এতদিন লিনজং এর ফিয়ান্সি সেজেছিল, এই সমস্ত কিছুই ছিল হানচিং আর ফেংশির প্ল্যান। কারণ এই পুরো সময়টাই হানচিং ফেংশিকে বিশ্বাস করেছিল, কারণ হানচিং জানতো যে ফেংশি শুধুমাত্র হানচিংকেই ভালোবাসে। তখনই সেই বিশ্বস্ত এমপ্লয়ি হানচিংকে ফোন করে জানায় যে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেই জন্য এখন হসপিটালে ভর্তি আছে ফেংশি। এটা শুনে খুব ভয় পেয়ে যায় হানচিং। লিনজং তো কোনোভাবেই হানচিংকে এখান থেকে যেতেই দিতে চায় না। হানচিং তখন লিনজংকে চড় মারে। অন্যদিকে হসপিটালে দুয়ান চলে এসেছে ফেংশির এই অ্যাক্সিডেন্টের কথা শুনে। এইদিকে ফেংশির অবস্থা খুব একটা ভালো না। এদিকে হানচিংয়ে তো আটকে রেখেছে, তাই ও ওখান থেকে বেরোতেও পারছিল না। তবে অনেক খুঁজে খুঁজে ওখানে একটা হিডেন ডোর ও খুঁজে পেয়ে যায়, আর সেটা দিয়েই ও বাইরে চলে আসে। এরপর ওখান থেকে একটা ট্যাক্সিতে যখন হানচিং উঠে পড়ে, দেখা যায় যে হানচিং যে ড্রাইভারের গাড়িতে উঠেছে সেই ড্রাইভারটাই আসলে শয়তান। এরপর সেই ড্রাইভারটা হানচিংকে একটা পুরনো কারখানায় এসে বন্দি করে রাখে। দেখা যায় এটা সেই ওইজুন, মানে দুয়ানের সেই বয়ফ্রেন্ড। ওইজুন বলে এবার খুব তাড়াতাড়ি ফেংশিকে ও মেরে ফেলবে। এটা শুনে হানচিং তো ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে ফেংশি তো হিরোর মতো ওখানে চলে আসে আর চারিদিকে খুঁজতে থাকে হানচিংকে। তখনই ওখানে ফেংশি চলে আসে আর ওইজুনকে খুব জোরে মারে। ফেংশি তারপর হানচিংকে নিয়ে ওখান থেকে যখন পালানো শুরু করে, এটা ওইজুন দেখতে পেয়ে ওদেরকে তাড়া করতে থাকে। অন্যদিকে দুয়ানের বাবাকে দেখা যায় ও তখন হসপিটালে ভর্তি, আর দুয়ান তখন ওখানেই বসেছিল। লিনজং তখন ওইজুনের একটা ছবি পাঠায়, যেটা দেখে দুয়ান খুব অবাক হয়ে যায়, বুঝতে পারে যে ওইজুন জেল থেকে ছাড়া পেয়েছে। এটা দেখেই দুয়ান ওখান থেকে বেরিয়ে পড়ে। দুয়ান তখন সেই পুরনো কারখানাতে চলে আসে আর এসে চারিদিকে ওইজুনকে খুঁজতে থাকে। ওইজুন যখন ওদের তাড়া করছিল, তখনই ওখানে দুয়ান চলে আসে আর ওইজুনকে এমনটা করতে বারণ করে, কারণ ওইজুন যদি হানচিং বা ফেংশি কারোর ক্ষতি করে তাহলে ওকে আবারও জেলে যেতে হবে। ওইজুন দুয়ানকে এত জোরে ধাক্কা মারে যে দুয়ান তখন ওখানেই পড়ে যায়। আর এতটা জোরে পড়ে যাওয়ার জন্য দুয়ানের তখন খুবই পেট ব্যথা করছিল। এটা যখন ফেংশি আর হানচিং দেখতে পায়, দুয়ানের জন্য ওদের খুব চিন্তা হয়, কারণ দুয়ান তো এখন প্রেগনেন্ট। ফেংশি তখন ওইজুনকে মারতে থাকে, আর এদিকে হানচিং আসে দুয়ানকে দেখতে। দুয়ান দেখতে পায় দুই পা গড়িয়ে কত কত রক্ত বেরোচ্ছে, যে জন্য ওর বেবির জন্য দুয়ানের তখন অনেক কষ্ট হয়। অনেক ভয় করতে থাকে যে বেবিটার কিছু হয়ে যায়নি তো। এইদিকে ফেংশি তো ওইজনকে মারতে মারতে ওর খুবই বাজে হালাত করে ফেলে। এরপর দুয়ান হসপিটালে ভর্তি হয়, আর তখন ও খুব কান্না করছিল, কারণ ওর বেবিটা আর বেঁচে নেই। সেই এমপ্লয়ি এসে ফেংশিকে খবর দেয় যে ওইজনকে আবারও পুলিশ অ্যারেস্ট করেছে, আর ওইজন জানতোই না যে দুয়ান আসলে প্রেগনেন্ট। এরপর সেই কেবিন থেকে হানচিং আর ফেংশি বেরিয়ে আসে, আর তখন হানচিং বলে, তুমি আমার শরীরের ভেতরে সেই ডিভাইস ট্র্যাকারটা রেখেছিলে বলে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে গেছো, তাই না? কিন্তু তোমারও তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে কেন তুমি আমাকে বাঁচাতে এলে? তোমার যদি কিছু হয়ে যেত, ওইজন যদি তোমার কিছু করে ফেলতো?
ফেংশি বলে, যখন গাড়িটা আমাকে ধাক্কা দিতে আসছিল তার আগেই আমি ব্রেকটা মেরে দিয়েছিলাম, সেই জন্য আমার খুব একটা বেশি ক্ষতি হয়নি। হানচিং বলে, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। ওরা দুজন একসঙ্গে যখন বেরোচ্ছিল তখনই ওখানে লিনজং চলে আসে। লিনজং এখানে ফেংশিকে এতটা সুস্থ দেখে খুবই অবাক হয়ে যায়। আসলে একটা ট্রাককে ভাড়া করেছিল লিনজং যাতে পুরোপুরিভাবে ফেংশিকে শেষ করে দেওয়া যায়। এরপর ওরা দুজন ওখান থেকে চলে আসে, তবে তখনও হানচিংয়ের খুব চিন্তা হচ্ছিল ওর বাবার কোনো ক্ষতি না করে দেয় এরা। পরের দিন হানচিং দেখা করতে যায় দুয়ানের সঙ্গে। দুয়ান তখন হানচিংকে সাহায্য করবে বলে, এটাও বলে যে লিনজং পুরো কোম্পানিটাই নিজের করে পেতে চাইছে, আর সেটা কোনোভাবেই মেনে নিতে পারবে না দুয়ান, কারণ এই কোম্পানিতে দুয়ানের বাবার, দুয়ানের, ফেংশি সবার শেয়ার রয়েছে। দুয়ান বলে, তুমি ফেংশিকে ছেড়ে দাও, তাহলে আমার সমস্ত শেয়ার আমি ফেংশিকে দিয়ে দেব। তাতে করে ফেংশির সব থেকে বেশি শেয়ার হয়ে গেলে এই কোম্পানির সিইও ফেংশি থাকতে পারবে। এটা শুনে হানচিংয়ের খুব কষ্ট হয়, কারণ ফেংশিকে ছেড়ে দেওয়া মানে ওর নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দেওয়া। কিন্তু দুয়ান যে শয়তানের শয়তান, সে শয়তানই রয়ে গেছে। সেই দিন রাতে হানচিং যখন ওর বাড়িতে বসেছিল তখন লিনজং ওকে মেসেজ করে কালকে দেখা করতে বলে। পরের দিন হানচিং লিনজংয়ের সঙ্গে দেখা করে। লিনজং তখন বলে যে আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। হানচিং বলে, তুমি আমাকে কেন ডেকে পাঠিয়েছো সেটা বলো। লিনজং তখন আবারও ওর হয়ে কাজ করতে বলে হানচিংকে, কিন্তু হানচিং তো কোনোভাবেই রাজি হয় না, কারণ এই লিনজং আসলেই অনেক বড় একটা ক্রিমিনাল। লিনজং বলে, এই ভাইরাসটা ফেংশির কম্পিউটারে দিয়ে দিতে হবে, আর তুমি যদি এটা না করো তাহলে আমি সত্যি সত্যি ফেংশিকে একদম জানে মেরে দেব। এবার তুমি দেখো তুমি কি করবে, তোমার বাবার জীবন তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট নাকি ফেংশির জীবন। এরপর লিনজং কিডন্যাপ করে নেয় ফেংশিকে আর ওকে খুবই মারতে থাকে। তখনই ওখানে হানচিং চলে আসে আর এমন অবস্থা দেখে একদম অবাক হয়ে যায়। আসলে এই পুরোটাই ছিল হানচিংয়ের স্বপ্ন। এরপর হানচিং সাথে সাথেই ফেংশিকে ফোন করে, কিন্তু ফোনে পায় না, যেটা দেখে সত্যি সত্যি হানচিংয়ের চিন্তা হয় খুব। অন্যদিকে ফেংশিকে দেখা যায় ও একদমই ঠিক আছে। দুয়ানের বাবা তখন ফেংশিকে ফোন করে বলে যে ফেংশির জন্যই দুয়ানের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। ফেংশি যেন দুয়ানের সবসময় খেয়াল রাখে আর সাথে সাথে অফিসটাও ঠিকঠাক করে মেনটেন করে। সেই সময়ই খুঁজতে খুঁজতে ওখানে হানচিং চলে আসে। ফেংশিকে সুস্থ দেখে হানচিং অনেক নিশ্চিন্ত হয় আর বলে, আমি স্বপ্নে দেখেছি যে লিনজং তোমাকে অনেক মারছে। ফেংশি বলে, আমার জন্য একদম চিন্তা করো না, আমি তো একদম ঠিক আছি, তোমাকে আমি একটা অনেক ফ্যান্সি রেস্টুরেন্টে নিয়ে যাব ডেট করতে। হানচিং তখন ফেংশিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ ফেংশির জন্য ওর খুব ভয় করেছে আজকে। কথাটা বলেই ফেংশি তখন হানচিংকে কিস করতে শুরু করে আর ওরা দুজন একসঙ্গে অনেক রোম্যান্স করে। এরপর ফেংশি কোম্পানিতে থাকা নিজের সমস্ত শেয়ারগুলো বিক্রি করে দেয়। এটা দেখে দুয়ান সাথে সাথে ফেংশিকে ফোন করে আর বলে যে আমার বাবা চাইছে তুমি আর আমি যেন আবারও বিয়ে করে নিই, তাতে করে তোমার আর আমার শেয়ার মিলে কোম্পানিতে অনেকটা বেশি শেয়ার কিনতে পারবো আমরা। আর তুমি কি না এখন তার পরিবর্তে নিজের সমস্ত শেয়ারগুলো বিক্রি করে দিলে, এখন তো পুরো কোম্পানিটা লিনজংয়ের হাতে চলে যাবে। তবে দোয়ানের সঙ্গে তেমন কোনো কথা না বলে ফেংশি ফোনটা রেখে দেয়। এই সব কথাই ওপরে দাঁড়িয়ে শুনতে পেয়ে যায় হানচিং। বুঝতে পারে যে হানচিংয়ের সঙ্গে শুধুমাত্র একসাথে থাকার জন্যই ফেংশি অফিস ছেড়ে দিচ্ছে, যেটা কখনোই হানচিং মেনে নিতে পারবে না। সেদিন রাতে বাড়িতে ফিরে হানচিং ভাবতে থাকে ও আসলে কি করবে। পরের দিন সকাল থেকে ফেংশি হানচিংকে আর কোথাও খুঁজে পায় না। ওর নাম্বারে ফোন করলেও সে নাম্বারে পাওয়া যায় না। তখনই দুয়ান এসে বলে হানচিং সব কিছু ছেড়ে চলে গেছে, ও আর কখনো ফিরে আসবে না। পরের দিন হানচিং দুয়ানের সঙ্গে দেখা করে আর দুয়ানে রাখা শর্তটাই মেনে নেয়। দুয়ান বলেছিল হানচিং যেন ফেংশিকে ছেড়ে দেয়, আর হানচিং এখন সেটাই করছে, কারণ হানচিং কখনো মেনে নিতে পারবে না ফেংশি অফিস থেকে, কোম্পানি থেকে নিজেকে এইভাবে দূরে সরিয়ে নিক। তাই হানচিং আর কখনোই ফেংশির জীবনে ফিরে যাবে না। দুয়ান বলে, আমিও ওইজনকে খুবই ভালোবাসি, আমি অপেক্ষা করব কবে ও জেল থেকে ছাড়া পাবে। কিন্তু ওর সঙ্গে দেখা করতে গিয়ে ওইজন বলেছে ও নাকি আমাকে আর কখনো বিয়ে করবে না, আমার জীবন থেকে ও নাকি সারা জীবনের জন্য চলে গেছে। হানচিং বলে, ভালোই তো হলো, তুমি আবার ফেংশিকে বিয়ে করে নাও, তোমরা দুজনে সুখের সংসার করো। কথাটা বলে হানচিংয়ের তখন খুবই কষ্ট হচ্ছিল, কারণ ও তো ফেংশিকে খুবই ভালোবাসে। এই সব কথাগুলোই দুয়ান তখন ফেংশিকে এসে বলে। ফেংশি তো সবটা শুনে অবাক হয়ে যায় যে হানচিং নাকি ওর জীবন থেকে চলে গেছে। এরপর ফেংশি অফিসে চলে আসে। তখন ও হানচিংকে ফোন করে, কিন্তু ফোনে পায় না। তখনই লিনজং খুব রেগে রেগে ওখানে আসে আর জিজ্ঞাসা করে হানচিং কোথায়।
ফেংশি বলে, ও নাকি তোমার ফিয়ান্সি, তাহলে তুমি এটা আমাকে কেন জিজ্ঞাসা করছো? লিনজং বলে, তুমি জানো হানচিং কোথায় আছে, তুমি নিশ্চয়ই ওকে কোনো জায়গায় লুকিয়ে রেখেছো। ফেংশি বলে, আমি নিজেই হানচিংকে খুঁজে পাচ্ছি না, তার উপর এসব বলে আমার মাথাটা গরম করে দিও না। লিনজং বলে, আমি যদি জানতে পেরেছি এসবের পেছনে তোমার হাত আছে, তাহলে আমি হানচিংকে শেষ করে দেব। কথাটা বলে ওখান থেকে লিনজং চলে যায়। অন্যদিকে হানচিংকে দেখা যায় ও এখন অন্য একটা বাড়িতে এসে থাকছে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়, ফেংশি কোনো খোঁজ পায় না হানচিংয়ের। এরপর লিনজংকে দেখা যায় ও একটা শেয়ার হোল্ডারের মিটিংয়ে চলে আসে। সেখানে এসে ওখানকার যে শেয়ার হোল্ডাররা ছিল সবারই কিছু না কিছু নেগেটিভ পয়েন্ট ছিল, সেগুলোকে সামনে এনে লিনজং সবাইকে ব্ল্যাকমেল করে আর বলে যে তোমরা যদি তোমাদের শেয়ারগুলো আমার নামে লিখে না দাও, তাহলে আমি তোমাদের এই কেচ্ছাগুলো সবার সামনে নিয়ে আসবো। এটা শুনে সেই শেয়ার হোল্ডাররা তো ভীষণ ভয় পেয়ে যায়। সবাই তখন ভয়ে রাজি হয়ে যায় নিজেদের শেয়ারগুলো বিক্রি করে দিতে লিনজংয়ের কাছে, কারণ কেউ চায় না তাদের এই কেচ্ছা সবার সামনে আসুক। পরের দিন সকাল হয়ে গেলে ফেংশির কাছে খবর আসে যে লিনজং নাকি সমস্ত শেয়ার হোল্ডারদের সঙ্গে মিটিং ডেকেছে। এরপর সে মিটিং দেখা যায়। লিনজং তখন বলে যে এই কোম্পানির শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের অনেকটা অংশ আমাকে দিয়ে দিতে চায়, আর সবাই চায় আমি যেন এই কোম্পানির সিইও হয়ে যাই। কিন্তু লিনজংয়ের এই ব্যাপারটা দুয়ান তো কোনোভাবেই মেনে নিতে পারে না। তখনই সমস্ত শেয়ার হোল্ডাররা হাত তুলে দেয়, কারণ তারা সবাই চাইছে যে লিনজংই এই কোম্পানির সিইও হয়ে যাক। ঠিক সেই সময় ওখানে ফেংশি চলে আসে আর বলে, আমাকে ছাড়া মিটিং হচ্ছে। লিনজং বলে, তুমি না আসলেও রেজাল্ট ঠিক একই থাকবে। ফেংশি বলে, আমি না আসলে হবে কি করে, আমি তো তোমাকে কনগ্রাচুলেট করতে এসেছি। লিনজং বলে, অবশেষে এই কোম্পানির সিইও আমি হয়েই গেলাম। ফেংশি বলে, আমি সেই জন্যই তোমাকে একটা গিফট দিতে চাই। ফেংশি তখনই একটা রেকর্ড চালু করে যেখানে আজ পর্যন্ত ও কি কি বাজে বাজে কাজ করেছে সমস্ত কিছু রেকর্ড করা আছে। সেই টাওয়ারটা ভেঙে যাওয়া, তারপরে ওর অ্যাক্সিডেন্ট হওয়া, সমস্ত কিছু। সমস্ত শেয়ার হোল্ডাররা তো এগুলো দেখে খুবই অবাক হয়ে যায়। লিনজং আসলেই অনেক বড় একজন ক্রিমিনাল। ফেংশি আরও প্রমাণ দেখায় যে এতগুলো বছর ধরে এই কোম্পানি থেকে ঠিক কত টাকা খেয়েছে লিনজং। প্রত্যেক শেয়ার হোল্ডারের লাভের অংশ থেকে ও টাকা মেরেছে। এই কোম্পানিটা যদি লিনজংয়ের হাতে যায় তাহলে দুদিনে শেষ হয়ে যাবে। তখনই ওখানে পুলিশ চলে আসে লিনজংকে অ্যারেস্ট করার জন্য। এভাবে কোম্পানিকে ঠকানো অনেক বড় একটা অপরাধ। আর তারপরেই পুলিশরা অ্যারেস্ট করে লিনজংকে ওখান থেকে নিয়ে চলে যায়। বাকি শেয়ার হোল্ডাররা তখন বলাবলি করছিল যে এবার তাহলে কোম্পানির সিইও কে হবে। দুয়ান তখন বলে, আমি ঠিক করেছি আমার সমস্ত শেয়ার আমি ফেংশিকে দিয়ে দেব, তাতে করে সব থেকে বেশি শেয়ার ফেংশির হবে, তাই ওই এই কোম্পানির সিইও থাকবে। তখনই ওখানে দুয়ানের বাবা সেও চলে আসে আর বলে, আমিও আমার শেয়ার ফেংশিকে দিয়ে দিচ্ছি, তাতে করে ফেংশির শেয়ার এই কোম্পানিতে 80%-এর ওপর হয়ে যাবে, তার মানে ফেংশি থাকবে এই কোম্পানির সিইও। কিন্তু এই কোনো কিছু শেয়ারই নিতে চায় না আর ফেংশি। ওর জীবনের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে হানচিংকে খুঁজে পাওয়া। কথাগুলো বলেই ফেংশি সেই কোম্পানি থেকে বেরিয়ে যায় হানচিংকে খোঁজার জন্য। অন্যদিকে হানচিংকে দেখা যায় ও সেই স্কুলের পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছে। ওর পুরনো বন্ধু বুঝতে পেরেছে যে হানচিংয়ের মনে আসলে অনেক কষ্ট, সেই জন্য সেই বন্ধু হানচিংকে ওরই বাড়িতে থাকতে বলে আর হানচিংকে সান্ত্বনা দেয় হানচিং যেন মন খারাপ করে না থাকে। ঠিক তখনই ফেংশি ওখানে খুঁজতে খুঁজতে চলেই আসে। ফেংশি বলে, হানচিং, তুমি আমাকে বাই না জানিয়ে এইভাবে চলে আসতে পারলে? তুমি কেন আমাকে ছেড়ে এইভাবে চলে আসলে? আমি তো তোমাকে ভালোবাসি, বলো কেন তুমি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ? তুমি কি ভুলে গেছো আমাদের মধ্যে কাটানো সেই মুহূর্তগুলোর কথা? ফেংশি থেকে এই কথাগুলো শুনে হানচিংয়েরও তখন অনেক কষ্ট হচ্ছিল। হানচিং তখন ওর চোখ ভরা জল নিয়ে যখনই ফেংশির দিকে তাকায়, ফেংশি বুঝতে পারে ওর থেকে দূরে সরে গিয়ে হানচিং সেও ভালো নেই। ওরা দুজন মিলেই তখন দুজনের দিকে তাকিয়ে খুব খুব কান্না করতে থাকে। ফেংশি এসে বলে, তুমি আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না, তাহলে তুমি আমাকে আর কখনোই জীবিত দেখতে পাবে না। হানচিং বলে, তোমার আসতে এত দেরি হলো কেন শুনি? ফেংশি বলে, আমার খুব ভুল হয়ে গেছে, আমি এবার থেকে আর কখনো দেরি করব না। কথাটা বলেই ফেংশি তখন কিস করে হানচিংকে। অবশেষে এত বাধার পরে ওরা দুজনে এক হলো। আজকে ওদের দুজনের সম্পর্ক ভেঙে ফেলার জন্য এখানে আর কেউ নেই। এরপর পরের দিন রাতে ফেংশি যখন কাজ করছিল তখন হানচিং ওর সামনে আসে আর আবারও ফেংশিকে সিডিউস করার চেষ্টা করে, যেমনটা ও প্রথম প্রথম করতো। এটা দেখে ফেংশির তো খুবই হাসি পেয়ে যায়।
ফেংশি বলে, আমি কিন্তু অনেক আগে থেকেই আজকে রাতের কথা ভেবে নিয়েছি। কথাটা বলেই ফেংশি তখন একটা আংটি বার করে। এটা হানচিং এর আঙুলে পরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আমি জানি তুমি আমাকেই বিয়ে করবে। হানচিং বলে, আর যদি আমি তোমাকে বিয়ে না করি? ফেংশি বলে, তোমাকে বিয়ে না করে আমি তোমায় যেতেই দেব না। কথাটা বলেই ওরা দুজন দুজনকে তখন কিস করতে থাকে আর প্রচুর প্রচুর রোম্যান্স করতে থাকে। আর ঠিক এরকমই একটা রোম্যান্টিক কিসের সাথে সাথে আজকের এই পুরো গল্পটাই শেষ হয়ে যায়। এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকমই দারুণ এক্সাইটিং গল্প আমি তোমাদের সামনে আবারও নিয়ে আসবো। আর আজকের জন্য বাই।